হ্যাঁ, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। আর স্লাইড দেখা যাচ্ছে প্রপারলি? জি স্যার। ওকে, so let's start. Okay, so today we will start deadlock. Okay, so আমরা deadlock start করব আজকে। সো এটা হচ্ছে কি আপনাদের সিনক্রোনাইজেশন পড়ার চ্যাপ্টার, which means স্লাইড 6 অথবা চ্যাপ্টার 6। ওকে, সো ডেডলক। সো এই ডেডলক টার্মটা আপনারা প্রিভিয়াসলি কোর্সে থ্রু আউট দ্য সেমিস্টার অনেকবার শুনেছেন। সো তাই তো। সো ডেডলক কি সেটার একটা ওভারভিউ আপনারা জানেন, মানে ইনসিডেন্টটা কি বা সিনারিওটা কি সেটা আপনারা জানেন, বাট ইন ডেপথ নলেজ আপনাদের সে ব্যাপারে নাই। সো ইন দিস চ্যাপ্টার উই উইল নো অ্যাবাউট ডেডলক। সো ডেডলক কি সেটা জানবো, মানে ডেসক্রিপটিভলি আমরা জানবো হোয়াট ইজ ডেডলক, দেন হচ্ছে গিয়ে ডেডলক কেন হয়, অ্যান্ড একটা সিস্টেমে ডেডলকটা কিভাবে রিজলভ করা যায়, ডেডলক ইস্যুটা কিভাবে রিজলভ করা যায়, এই ব্যাপারে আমরা জানবো এই চ্যাপ্টারে। ওকে, সো ফার্স্টে আমরা দেখি হোয়াট ইজ ডেডলক। ওকে, সো ডেডলক কি? সো প্রিভিয়াসলি আমরা কি জেনেছিলাম ডেডলকের ব্যাপারে? সো এমন সিস্টেমে যদি এমন কোনো সিনারিও অকার করে যে হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেস কোনো ইভেন্ট বা ইভেন্টের জন্য হচ্ছে গিয়ে ওয়েট করতেছে, কিন্তু সেই ইভেন্টের অ্যালোকেশনটা পাচ্ছে না, দ্যাটস ওয়াই প্রসেসগুলো হচ্ছে গিয়ে প্রোগ্রেস করতে পারছে না, সেই সিনারিওটাই তো ডেডলক, তাই না? এটাই তো আমরা জানি সোফার। ইয়েস অর নো? Yes, sir. ওকে, সো আমরা আরেকটু ডিসক্রিপটিভলি দেখবো আজকে। সো হোয়াট ইজ ডেডলক? সো ইটস ডেডলক ইজ এ সেট অফ প্রসেসেস is in a deadlocked state. A set of processes is in a deadlocked state if every process in the set is waiting for an event that can be caused only by another process in the set. তার মানে কি, এই লাইনটা থেকে কিছু বুঝতে পারছেন? প্রিভিয়াসলি আমরা যা জানতাম সেটাই বলা হয়েছে। সো আমরা দেখি, এই লাইনটা দেখে তো অ্যাকচুয়ালি বোঝা যায় না যে হচ্ছে কি, মানে জাস্ট হচ্ছে কি একটা লাইন পড়ে তার বোঝা যায় না হোয়াট ইজ ডেডলক। সো সিনারিওটাকে আমরা দেখি। সো লেটস সে একটা সিস্টেমে দুইটা প্রসেস আছে, পি ওয়ান আর পি টু। পি ওয়ান আর পি টু এই দুইটা হচ্ছে গিয়ে প্রসেস। ওকে, আর সিস্টেমে দুইটা রিসোর্স আছে, আর ওয়ান আর আর টু। সেই আর ওয়ান আর আর টু হচ্ছে গিয়ে দুই ধরনের রিসোর্স দুইটা। ওকে, এখন পি ওয়ান ইজ হোল্ডিং আর ওয়ান। হোয়াট ডাজ দ্যাট মিন? পি ওয়ান ইজ হোল্ডিং আর ওয়ান, তার মানে হচ্ছে গিয়ে পি ওয়ান প্রসেসটা এই আর ওয়ান রিসোর্সের অ্যালোকেশনটা পেয়েছে। ওকে, so which means p1 is holding r1, then p2 is holding r2। so যে p2 যে প্রসেসটা সেটা হচ্ছে গিয়ে r2 রিসোর্সটার অ্যালোকেশন পেয়েছে, which means p2 is holding r2। ওকে, সো এতটুকু তো ক্লিয়ার সবাই, যে দুইটা প্রসেস দুইটা সেপারেট রিসোর্সকে হোল্ড করে আছে বা দুইটা সেপারেট রিসোর্সের অ্যালোকেশন পেয়েছে। ওকে, এখন দেখেন p1 is waiting for r2, তার মানে কি পি ওয়ান তার এক্সিকিউশনের জন্য আর টু রিসোর্সের জন্য ওয়েট করতেছে। ওকে, সে আর ওয়ানকে হোল্ড করে রাখছে বাট আর টু এর জন্য ওয়েট করতেছে, অ্যান্ড আর টু ইজ ওয়েটিং ফর রিসোর্স আর ওয়ান। তার মানে সরি, পি টু ইজ ওয়েটিং ফর রিসোর্স আর ওয়ান। হোয়াট ডাজ দ্যাট মিন? যে পি টু, অলদো পি টু হচ্ছে গিয়ে আর টু রিসোর্সটার অ্যালোকেশন পেয়েছে, বাট এটার এক্সিকিউশনের জন্য সে নিজের এক্সিকিউশনের জন্য আর টু রিসোর্সটার অ্যালোকেশন পাওয়ার জন্য ওয়েট করছে। ওকে, সো তাহলে এখানে ইস্যুটা কি হইতেছে? ইস্যুটা কি হচ্ছে? পি ওয়ানের এক্সিকিউশনের জন্য আর ওয়ান আর আর টু দুইটা রিসোর্সেরই অ্যালোকেশন লাগবে, যার যার মধ্যে পি ওয়ান হচ্ছে গিয়ে আর টু এর অ্যালোকেশনটা পেয়েছে, বার আর টু এর জন্য ওয়েট করতেছে, আর পি টু এর এক্সিকিউশনের জন্য বোথ আর ওয়ান আর আর টু এর অ্যালোকেশন লাগবে, যেখানে আর টু এর অ্যালোকেশনটা পি টু পেয়েছে বাট ইট ইজ ওয়েটিং ফর আর ওয়ান। ওকে, সো এই যে সিনারিওটা, সিস্টেমে যে কারেন্ট যে সিনারিওটা, কোনো প্রসেস কি প্রোগ্রেস করতে পারতেছে পি ওয়ান বা পি টু এর? কারণ কি পি ওয়ান তখনই প্রোগ্রেস করতে পারবে যখন হচ্ছে গিয়ে আর টু এর পাবে, অ্যালোকেশন পাবে, বাট আর টু এর অ্যালোকেশন পাওয়াটা পি ওয়ান এর জন্য পসিবল না, কারণ হচ্ছে কি পি টু অলরেডি আর টু হোল্ড করে রাখছে। আর ইন দ্য মিন টাইম পি টু তখনই প্রোগ্রেস হবে বা এক্সিকিউট হতে পারবে যখন হচ্ছে গিয়ে আর ওয়ানের অ্যালোকেশনটাও সে পাবে, বাট আর ওয়ান ইজ হেল্ড বাই
P1. সো এখানে কি সিস্টেমটায় কোনো প্রোগ্রেস হইতেছে এই প্রসেসগুলার, এগুলা কি স্টাক করে গেছে না? ইয়েস অর নো? জি স্যার। তাহলে কি এইখানে দেখেন, এইখানে সিনারিওটা কি হচ্ছে, P1 একটা ইভেন্ট R2 এর জন্য ওয়েট করতেছে, যেই যেই ইভেন্টটা ইজ হেল্ড বাই another another process in the set P2, okay, and P2 is waiting for another event R1 which is held by the another process in the set which is P1. তার মানে কি এইটাই ডেডলক সিনারিও না সিস্টেমে? ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার এখানে যদি ডেডলকের কোনো ডেফিনেশন লিখতে বলেন বাট কেউ যদি এই সিনারিও মানে এই সিনারিওটা হচ্ছে এক্সপ্লেন করে দিয়ে আসে এক্স্যাক্টলি, তাহলে হবে হ্যাঁ, স্যার? এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করে দিলেই হবে। ওকে, সো এইখানে প্রোগ্রেসটা হওয়া কিভাবে পসিবল? এখানে তো হওয়া পসিবল না, কারণ হচ্ছে কি P1 যখন R1 আর R2 এর অ্যালোকেশন একসাথে পাবে তখনই P1 এক্সিকিউট হতে পারে, তখনই P1 কোনো রিসোর্সটা ছাড়তে পারবে। এইখানে P1 চাইলেও R1 ছাড়তে পারতেছে না, কারণ তার কোনো প্রোগ্রেস হইতেছে না। তার প্রোগ্রেস কখন হবে? যদি R2 এর অ্যালোকেশন পায়। সেম গোস ফর P2, ওকে। সো তার মানে কি এই যেখানে সেট অফ প্রসেস কি কি, P1 আর P2। P1 ওয়েট করতেছে R2 ইভেন্টের জন্য যেটা হেল্ড বাই P2, আর P2 ওয়েট করতেছে R1 এর জন্য যেটা হেল্ড বাই R1। যে কারণে কি দুইটা প্রসেসর একটারও কোনো প্রোগ্রেস হচ্ছে না। দিস সিনারিও ইজ নোন অ্যাজ ডেডলক, ওকে। সো ডেডলক কি সেটা বুঝতে পেরেছেন? ইয়েস অর নো? ডেডলক কি এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? বলেন ইয়েস অর নো, আদারওয়াইজ আমি কিভাবে বুঝবো আপনারা বুঝছেন কিনা? স্যার আমি বুঝছি। বাকিরা এই কমেন্ট লেখেন না, কমেন্ট লেখেন না কেন? ওকে, সো মানে বললেন মাইকটা অন করে একটু কাইন্ডলি বললেন। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি একটা সিস্টেম মডেলে কি কি হতে পারে, কম্পোনেন্টগুলো কি কি আর কি কি হতে পারে যখন মাল্টিপল প্রসেস একসাথে এক্সিকিউট হয়। সিস্টেম মডেলটা আসলে কেমন হয় একটা? So, একটা সিস্টেমে কি কি থাকে? ফাইনাইট নাম্বার অফ রিসোর্সেস থাকে। এই রিসোর্সেস বিভিন্ন ধরনের হতে পারে। সো তার মানে কি একটা সিস্টেমে কি ফাইনাইট নাম্বার অফ ভ্যারিয়াস রিসোর্সেস থাকে, তাই না? সো দিস রিসোর্সেস আর ডিস্ট্রিবিউটেড অ্যামং কম্পিটিং প্রসেসেস। তার মানে কি সিস্টেমে প্রেজেন্ট প্রসেসগুলার এক্সিকিউশনের জন্য যেই রিসোর্স লাগবে সেই রিসোর্সগুলা কি ডিস্ট্রিবিউটেড থাকে অ্যামং দোজ প্রসেসেস, ওকে। এই রিসোর্সগুলা কি কি ধরনের হতে পারে? সিপিইউ সাইকেল হতে পারে, ফাইল হতে পারে, আইও ডিভাইসেস হতে পারে লাইক প্রিন্টার, ডিভিডি, কম্পিউটার, মাউস এটসেট্রা। এগুলো হতে পারে বিভিন্ন টাইপ অফ রিসোর্সেস, ওকে। সো ইচ রিসোর্স টাইপ মে হ্যাভ আইডেন্টিক্যাল নাম্বার অফ ইনস্ট্যান্সেস। তার মানে কি একটা সিস্টেমে কোনো একটা রিসোর্স টাইপ মাল্টিপল পোর্শনে থাকতে পারে অথবা মাল্টিপল থাকতে পারে, ওকে। সো লাইক হচ্ছে গিয়ে একটা সিস্টেমে হচ্ছে গিয়ে মনে করেন একটা রিসোর্স টাইপ হচ্ছে গিয়ে প্রিন্টার। একটা সিস্টেমে 3টা প্রিন্টার থাকতে পারে। সেই ক্ষেত্রে কি প্রিন্টারের ইনস্ট্যান্স কয়টা? সিস্টেমে 3টাই। 3টা কি আইডেন্টিক্যাল নাম্বার, ওকে। যে কোনো প্রসেস তাদের নিড অনুযায়ী এই 3টা প্রিন্টারের যে কোনো ইনস্ট্যান্সের অ্যাক্সেস নিতে পারে। মনে করেন মনিটর, সো এটা হচ্ছে কি আরেকটা রিসোর্স টাইপ, মনে করেন R2। সো একটা সিস্টেমে হচ্ছে কি 2টা মনিটর আছে। তার মানে কি এখানে এই মনিটরের ইনস্ট্যান্স কয়টা? এই সিস্টেমে 2টা, ওকে। সো এইখানে অবশ্যই প্রত্যেকটা মানে নাম্বার অফ রিসোর্সেস অ্যান্ড প্রত্যেকটা রিসোর্সের নাম্বার অফ ইনস্ট্যান্সেস ফাইনাইট নাম্বার হবে, ফাইনাইট নাম্বার অফ রেঞ্জে হবে, ওকে। মানে আনলিমিটেড থাকবে না, ওকে। এটা ফাইনাইট নাম্বারে থাকবে, মানে একটা লিমিটের মধ্যে থাকবে, ওকে। সো কখনোই এমন হবে না যে 200টা প্রিন্টার আছে একটা সিস্টেমে, ওকে, মানে অথবা 2000টা প্রিন্টার আছে, ওকে। অবশ্যই প্রত্যেকটা স্যার রিসোর্স ওটা তো ফাইনাইটই হয়। না, 200টা মানে একটু মানে মানে অ্যাবসার্ড না কেমন একটা, মানে ইয়াতে মানে ফাইনাইট হয় বাট মানে বেশি হয়ে যায় না 200টা? রেজিস্টার আপনার থাকতে পারে 200টা, মানে বুঝছেন তো, যেটা ফিজিবল, জি স্যার। ওকে। বুঝতে পারছেন? এই রেজিস্টারও তো মনে করেন এক ধরনের ইয়া। এখন মনে করেন নাম্বার অফ সিপিইউ কোর 200টা হওয়া কি পসিবল? এটা তো ফাইনাইট নাম্বার বাট মানে ফিজিবল এটা? না স্যার। বুঝতেই পারতেছেন, মানে অবশ্যই একটা লিমিটেড নাম্বার অফ রেঞ্জে হবে, ওকে। সো এ প্রসেস মে রিকোয়েস্ট অ্যাজ মেনি রিসোর্সেস অ্যাজ ইট রিকোয়ার্স। তার মানে কি একটা প্রসেস তার এক্সিকিউশনের জন্য
যেই ধরনের রিসোর্সেস যেই ধরনের রিসোর্সেসের যেই কয়টা ইনস্ট্যান্স লাগবে সেই কয়টার জন্য রিকোয়েস্ট করতে পারবে। বাট এখানে একটা কনস্ট্রেন্ট আছে, ইট শুড নট এক্সিড দ্য টোটাল নাম্বার অফ অ্যাভেলেবল রিসোর্সেস ইন দ্য সিস্টেম। সো কোনো পার্টিকুলার প্রসেস তার এক্সিকিউশনের জন্য এমন অ্যামাউন্টের রিসোর্সের রিকোয়েস্ট করতে পারবে না যেটা হচ্ছে গিয়ে সিস্টেমে অ্যাভেলেবল নাম্বার অফ অ্যাভেলেবল রিসোর্সেসকে সারপাস করে। মনে করেন আপনার সিস্টেমে হচ্ছে গিয়ে প্রিন্টার আছে 3টা, কোনো একটা পার্টিকুলার প্রসেস ডিমান্ড করলো তার হচ্ছে গিয়ে 5টা প্রিন্টার লাগবে। সো এইটা কি পসিবল? এই প্রসেস ওই সিস্টেমে এক্সিকিউট করা পসিবল না। সো কোনো পার্টিকুলার প্রসেস তার এক্সিকিউশনের জন্য এমন কোনো অ্যামাউন্টের রিসোর্সের ডিমান্ড করতে পারবে না যেটা হচ্ছে গিয়ে সিস্টেমে না, মানে অ্যাভেলেবল না। ওকে, দেন এ প্রসেস মে ইউটিলাইজ এ রিসোর্স অনলি ইন দ্য ফলোয়িং সিকোয়েন্স। সো একটা প্রসেস যে হচ্ছে গিয়ে রিসোর্স মানে তার এক্সিকিউশনের জন্য রিসোর্স যে অকুপাই করবে সেটা হচ্ছে গিয়ে এই ফলোয়িং সিকোয়েন্স মেনটেন করে, মানে এই 3টা স্টেপ মেনটেন করে হচ্ছে গিয়ে সে এক্সিকিউশন কমপ্লিট করে। ওকে, ফার্স্টে যেটা করে সে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করে। সো কোনো একটা পার্টিকুলার প্রসেস তার এক্সিকিউশনের জন্য যেই কটা রিসোর্স দরকার অবশ্যই সেই অ্যামাউন্ট অফ রিসোর্সেস হচ্ছে গিয়ে অ্যাভেলেবল থাকতে হবে ইয়াতে সিস্টেমে, সেই অ্যামাউন্টের রিসোর্সটার জন্য রিকোয়েস্ট করে সিস্টেমের কাছে। ওকে, দেন সিস্টেম যদি সেই রিসোর্সটার যদি অ্যাভেলেবল থাকে, বিজি না থাকে, তাহলে যদি ওই প্রসেসকে যদি এক্সিকিউশনের জন্য ওই রিসোর্সগুলোর যদি অ্যালোকেশন দেয় তাহলে সেই রিসোর্সগুলোর অ্যালোকেশন পেলে প্রসেস হচ্ছে গিয়ে সেই রিসোর্সগুলোকে সে ইউজ করে। ওকে, মানে হচ্ছে গিয়ে অপারেট করে ওই রিসোর্সগুলোকে তার বিভিন্ন অপারেশনের জন্য, অপারেশন পারফর্ম করার জন্য। অ্যান্ড লাস্টলি আফটার দ্য কমপ্লিশন অফ দোজ রিসোর্সেস প্রসেস কী করে, সেই রিসোর্সগুলোকে রিলিজ করে দেয় যাতে সিস্টেমে প্রেজেন্ট অন্যান্য প্রসেস সেগুলোকে ইউজ করতে পারে। ওকে, সো এই 3টা স্টেপে হচ্ছে গিয়ে একটা সিস্টেমের মধ্যে হচ্ছে গিয়ে কোনো প্রসেস রিসোর্সের অ্যাকোমোডেশন পায় অ্যান্ড সেগুলোকে রিলিজ করে। ওকে, আফটার ইটস এক্সিকিউশন। ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান? সো সিস্টেম মডেলটা কি অ্যান্ড হাউ ইট ওয়ার্কস এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইয়েস অর নো, কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? বলেন কেউ। ভাই আচ্ছা, তাহলে নেক্সট মুভ করি। আচ্ছা, এখন দেখি একটা সিস্টেমে আমরা তো দেখলাম ডেডলক কি, আর সিস্টেম হচ্ছে কি কিভাবে রিসোর্স আর সেই রিসোর্সগুলোকে কিভাবে মানে প্রসেসগুলার মানে সিস্টেমে প্রেজেন্ট প্রসেসগুলোতে হচ্ছে গিয়ে তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে গিয়ে অ্যাকোমোডেট করে, অ্যান্ড সেটার স্টেপগুলো তো আমরা জানলাম, আর ডেডলকটা কি সেটাও আমরা জানলাম। তো এখন কথা হচ্ছে একটা সিস্টেমে ডেডলক অকার করতে কিছু কন্ডিশন মিট করতে হয়। ওকে, সো দেয়ার আর সাম নেসেসারি কন্ডিশন, স্পেসিফিক্যালি 4। একটা সিস্টেমে ডেডলক অকার করতে বা ডেডলক সিচুয়েশন অ্যারাইজ করতে 4টা কন্ডিশন প্রেজেন্ট থাকা লাগে। ওকে, সেই 4টা কন্ডিশন হচ্ছে গিয়ে মিউচুয়াল এক্সক্লুশন, সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে হোল্ড অ্যান্ড ওয়েট, থার্ড ওয়ান হচ্ছে গিয়ে নো প্রিএমশন, অ্যান্ড ফোর্থ ওয়ান হচ্ছে গিয়ে সার্কুলার ওয়েট। সো একটা সিস্টেমে ডেডলক সিনারিও অকার করতে এই 4টা কন্ডিশন অবশ্যই সিস্টেমটায় প্রেজেন্ট থাকতে হয়। যদি এই 4টা সিস্টেমের যে কোনো একটা অ্যাবসেন্ট থাকে তাহলে ওই সিস্টেমে ডেডলক কখনোই অ্যারাইজ করবে না। ওকে, আই রিপিট, যদি এই 4টা কন্ডিশন মিউচুয়াল এক্সক্লুশন, হোল্ড অ্যান্ড ওয়েট, নো প্রিএমশন অ্যান্ড সার্কুলার ওয়েট, এই 4টার যে কোনো একটা যদি অ্যাবসেন্ট থাকে সিস্টেমে তাহলেই ওই সিস্টেমে কোনো সময় ডেডলক অকার করবে না। ওকে, সো এখন আমরা এগুলা দেখি, এই কন্ডিশনগুলো দেখি, এই কন্ডিশনগুলো কি আর কিভাবে অ্যারাইজ করে। ওকে, সো ফার্স্টে মিউচুয়াল এক্সক্লুশন। সো এইটার প্রায়োরিটি আপনাদের আছে। ওকে, সো মিউচুয়াল এক্সক্লুশনটা কি? সো ডেডলকের ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশনটা কিভাবে কাজ করে? At least one resource must be held in a non-shareable mode. That is, only one process at a time can use the resource. Okay, এটার মানে কি? এই মিউচুয়াল এক্সক্লুশনটা সিস্টেমে তখনই থাকে যখন হচ্ছে গিয়ে সিস্টেমে যদি অ্যাটলিস্ট একটা এমন রিসোর্স থাকে যেটা হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেসের মধ্যে শেয়ার্ড না। তার মানে ওই রিসোর্সটা আইদার কোনো প্রসেস অ্যালোকেশন নিচ্ছে না অথবা যে কোনো একটা প্রসেস অ্যালোকেশন নিচ্ছে, একটার বেশি প্রসেস হচ্ছে গিয়ে ওই রিসোর্সটাকে, ওই পার্টিকুলার রিসোর্সটাকে ডিমান্ড করতেছে না। ওকে, বা ওইটার অ্যালোকেশন নিচ্ছে না, সেটাই মানে সেই সিনারিওটাই হচ্ছে গিয়ে মিউচুয়াল এক্সক্লুশন। ওকে, এই যে এইখানে দেখেন, যদি ডায়াগ্রামটা দেখেন, এই P1 আর P2 হচ্ছে গিয়ে দুইটা প্রসেস। ওকে, এই R1 হচ্ছে গিয়ে একটা রিসোর্স, এই কোনো প্রসেসই হচ্ছে গিয়ে R1 এর
ডিমান্ড করতেছে না বা রিকোয়ারমেন্টটা নাই কোনো প্রসেসের, মানে আর1 এর জন্য কেউ রিকোয়েস্ট করতেছে না বা আর1কে কেউ অকুপাই করে নাই, সেই ক্ষেত্রে কি এই সিস্টেমে মিউচুয়াল এক্সক্লুশন আছে। ওকে, আবার এইখানে দেখেন সেকেন্ড ডায়াগ্রামটাতে প্রসেস দুইটা, রিসোর্স একটা আর1 এর অ্যালোকেশন P1 নিয়ে রাখছে, কিন্তু P2 হচ্ছে গিয়ে আর1 এর জন্য রিকোয়েস্ট করতেছে না বা P2 এর এক্সিকিউশনের জন্য আর1 এর প্রয়োজন নাই। তার মানে কি এই আর1 রিসোর্সটা কি শুধুমাত্র P1 এই অ্যালোকেশন দিচ্ছে বা P1 এরই নিড আছে আর1 এর জন্য। তার মানে কি শুধুমাত্র একটা প্রসেসরই এই পার্টিকুলার রিসোর্সের নিড আছে, তার মানে কি এখানে মিউচুয়াল এক্সক্লুশন আছে। আবার এইখানে দেখেন এই রিসোর্সটা, এই আর1 রিসোর্সটা হচ্ছে গিয়ে দুইটা প্রসেসের মধ্যে ডিস্ট্রিবিউটেড। তার মানে কি এই ক্ষেত্রে সিনারিওটা এমন না যে কোনো একটা পার্টিকুলার প্রসেস, মানে সরি মাই ব্যাড, কোনো একটা পার্টিকুলার রিসোর্স যে কোনো একটা প্রসেসের মধ্যে, মানে একটা প্রসেসকে অ্যালোকেশন দিচ্ছে বা একটা প্রসেসের নিড আছে কোনো একটা, মানে সিনারিওটা এখানে এমন যে হচ্ছে কি আর1 প্রসেসটা দুইটা মানে সরি আর1 রিসোর্সটা দুইটা প্রসেসের মধ্যে ডিস্ট্রিবিউটেড। তার মানে কি এখানে সিনারিওটা এমন না যে হচ্ছে কি আর1 শুধুমাত্র একটা প্রসেসকেই অ্যালোকেশন দিবে অথবা আর1 এর নিড একটা প্রসেসরই আছে ডেডিকেটেড ভাবে। তার মানে কি এই ক্ষেত্রে কি আর1টা মাল্টিপল প্রসেসের নিড আর1 রিসোর্সটা, তার মানে কি এই ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশন নাই। ওকে, সো মিউচুয়াল এক্সক্লুশন কি এটা বুঝতে পেরেছেন? স্যার এটা কি কাইন্ড অফ বলা যায় যে আর1 রিসোর্সটা এট এ টাইম একটা প্রসেসকে সার্ভিস দিবে এরকম সামথিং? না না না, এইখানে মনে করেন P1 যদি রিকোয়েস্ট করতো আর1 এর জন্য, সরি P2 যদি আর1 এর জন্য রিকোয়েস্ট করতো, তাইলে এই ক্ষেত্রে নাই, মিউচুয়াল এক্সক্লুশন থাকতো না যদি রিকোয়েস্ট করতো। নট অনলি দ্য অ্যাকোমোডেশন ফ্যাক্ট ম্যাটার করে, এখানে হচ্ছে গিয়ে ব্যাপারটা হচ্ছে গিয়ে সিস্টেমে এমন একটা রিসোর্স থাকবে যেটা হচ্ছে গিয়ে একটা প্রসেসের বেশি হচ্ছে গিয়ে অন্য কোনো প্রসেসে অ্যাকোমোডেশন দিবে না। ওকে, মানে মনে করেন এখানে আরেকটা প্রসেস P3 থাকতো। ওকে, সো P3 যদি থাকতো, আর1 শুধুমাত্র মনে করেন হচ্ছে গিয়ে অ্যাকোমোডেট, মানে আর1 এর নিড শুধুমাত্র মনে করেন P1 এর জন্য আছে, সেই ক্ষেত্রেও মিউচুয়াল এক্সক্লুশন আছে। কিন্তু ইন দ্য মিন টাইম P3 যদি রিকোয়েস্ট করতো, তার মানে কি P3 এরও নিড আছে আর1 এর, তাই না? কখনো না কখনো হচ্ছে গিয়ে সিস্টেমে প্রোগ্রেস আনতে P3 কে আর1 কে মানে অ্যালোকেশন দেওয়া লাগবে, ইয়েস অর নো? তো সেই ক্ষেত্রে কি মিউচুয়াল এক্সক্লুশন নাই। কিন্তু শুধুমাত্র যদি এই আর1 এর নিডটা যদি শুধুমাত্র P1 এর ক্ষেত্রে থাকে, মানে জাস্ট একটা প্রসেসই ওই এই পার্টিকুলার রিসোর্সটাকে নিড করতেছে এক্সিকিউশনের জন্য, সেই ক্ষেত্রে হচ্ছে কি মিউচুয়াল এক্সক্লুশন আছে। অথবা মনে করেন সিনারিও যদি এমন হয় যে কোনো প্রসেসই নিড করতেছে না সেই ক্ষেত্রে আর1কে, সেই ক্ষেত্রেও মিউচুয়াল এক্সক্লুশন আছে। ওকে, বুঝতে পারছেন? তার মানে স্যার যদি মাল্টিপল প্রসেস হচ্ছে রিকোয়েস্ট করে তাহলে সেটা মিউচুয়াল এক্সক্লুশন থাকে না, হ্যাঁ রাইট? থাকে না, রাইট, হ্যাঁ মিউচুয়াল এক্সক্লুশন থাকে না। মানে কোনো একটা প্রসেস সিস্টেমে নন শেয়ারেবল থাকতে হয়, মানে এমন মানে নন শেয়ারেবল মানে শুধুমাত্র একটা প্রসেসের মধ্যে হচ্ছে গিয়ে ইয়াতে ডিস্ট্রিবিউটেড থাকে, অথবা অ্যাট এ টাইম, অথবা হচ্ছে গিয়ে মানে মানে সেম টাইমে, বুঝছেন তো? মানে জিনিসটা হচ্ছে গিয়ে এমন যে যদি মনে করেন P1 আর1 এর হচ্ছে গিয়ে ছেড়ে দিছে, কাজ শেষ করে ছেড়ে দিছে, এমন সময় যদি P3 যদি নিড করে, সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রেও কি একটা প্রসেসের জন্য নিড আছে না আর1 এর, সেই ক্ষেত্রেও মিউচুয়াল এক্সক্লুশন আছে। কিন্তু P1 হোল্ড করে রাখছে, সেম টাইমে অন্য কেউ রিকোয়েস্ট করলো বা অন্য কেউ এটার অ্যাকোমোডেশন পেলো, সেই ক্ষেত্রে হচ্ছে কি মিউচুয়াল এক্সক্লুশনটা নাই। ওকে, মানে সেম টাইমে মাল্টিপল প্রসেস একটা প্রসেসে অ্যাক্সেস করতে পারবে না। মানে সিস্টেমে অবশ্যই এমন একটা রিসোর্স থাকতে হবে যেটা হচ্ছে অ্যাট এ টাইম হচ্ছে গিয়ে জাস্ট একটা প্রসেস ওই রিসোর্সটাকে নিড করতেছে। ওকে, বুঝতে পারছেন? বাট স্যার আমরা যদি প্রিন্টার হিসেবে চিন্তা করি, হুম, তো সেই ক্ষেত্রে তো হচ্ছে একটা প্রিন্টারকে মাল্টিপল পিসিতে অ্যাক্সেস করা ট্রাই করতেই তো পারে স্যার। তো তো সেই সেই ক্ষেত্রে এটা ক্ষেত্রে তো না, ডিপেন্ড সেটা করে। মিউচুয়াল এক্সক্লুশন নাই প্রিন্টারের ক্ষেত্রে। বাট স্যার এই জিনিসটাকে ডিজাইন করা হয়, মানে এটা কি ওএসটা কি ওভাবে ডিজাইন করা হয় যে ওএস না, হচ্ছে এটা যাতে হচ্ছে আর গিয়ে সিনক্রোনাইজেশন মেকানিজম ডিজাইন করা হয়, মানে ডেডলকের প্রিভেন্ট করার জন্য এটার মানে ডিজাইন করা হয়, মানে ডেডলক রেজিস্ট করার জন্য এটার জন্য অ্যালগোরিদম ডিজাইন করা হয়, যাতে হচ্ছে গিয়ে সিনারিওটা এমন হয়। মানে সেই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে প্রিন্টিং কিউ ক্রিয়েট করা হয়, যেটা হচ্ছে গিয়ে একটা শেষ হওয়ার পরে আরেকটা ধর প্রিন্টারের জন্য রিকোয়েস্ট করতে পারবে। সেই ক্ষেত্রে তো মিউচুয়াল এক্সক্লুশন থাকে। মনে করেন আর1 হচ্ছে গিয়ে একটা প্রিন্টার, আর 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 P2 হচ্ছে গিয়ে দুইটা ডিফারেন্ট মানে প্রসেস, ওকে, বা পিসি। ওকে, সো প্রিন্টিং মেকানিজমটা এমনভাবেই
ডিজাইন করবেন যে P1 যখন R1 কে ইউজ করতেছে, মানে প্রিন্টার যখন ইউজ করতেছে, তখন P2 রিকোয়েস্ট করতে পারবে না R1 এর জন্য। সো P2 তার কাজ শেষ করার পর R1 কে ছেড়ে দিবে, তার সরি P1, তখন হচ্ছে গিয়ে P2 হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করতে পারবে। সেম টাইমে রিকোয়েস্ট করলে তখন আর মিউচুয়াল এক্সক্লুশন থাকে না। তার মানে কি সেম টাইমে দুইটা প্রসেসের নিড আছে ওই রিসোর্সের। ওকে, মানে জিনিসটা এইভাবে এনশিওর করতে হবে যাতে কোনো একটা পার্টিকুলার রিসোর্স, মানে এটা ইটস নট নেসেসারি যে সব রিসোর্সগুলোকে নন শেয়ারেবল হতে হবে। যে কোনো একটা রিসোর্স নন শেয়ারেবল রাখতে হবে যাতে ডেডলক অ্যারাইজ না করে। ওকে, বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝছি স্যার। মানে যে কোনো একটা রিসোর্সকে, সিস্টেমের যে কোনো একটা রিসোর্সকে নন শেয়ারেবল রাখতে হবে যাতে অ্যাট এ টাইম একটার বেশি প্রসেস ওই রিসোর্সটাকে ইউজ করতে না পারে বা রিকোয়েস্ট করতে না পারে। ওকে, সো মিউচুয়াল এক্সক্লুশনটা বুঝতে পেরেছেন? বুঝছি স্যার। এরপরে সেকেন্ড হলো গিয়ে হোল্ড অ্যান্ড ওয়েট। সেই হোল্ড অ্যান্ড ওয়েটটা মানে কি? সো এ প্রসেস মাস্ট বি হোল্ডিং অ্যাট লিস্ট ওয়ান রিসোর্স and waiting to acquire additional resources so that are currently being held by another process. So এটার মানেটা কি? So আমি যদি এক্সপ্লেন করি তাহলে সেটা হচ্ছে গিয়ে, যদি সিনারিওটা এমন হয় যে কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সের অ্যাকোমোডেশন নিয়ে রাখছে, আর সেম টাইমে আরেকটা রিসোর্সের জন্য সে রিকোয়েস্ট করলো যে আরেকটা রিসোর্সের অ্যাকোমোডেশন তার দরকার, কিন্তু যেই রিসোর্সের জন্য সে রিকোয়েস্ট করছে সেইটা কারেন্টলি অন্য আরেকটা প্রসেস হোল্ড করে রাখছে। সিনারিওটা যদি এমন হয় সেটা হচ্ছে গিয়ে হোল্ড অ্যান্ড ওয়েট। ওকে, সো যদি আমরা এই এক্সাম্পলটা দেখি, সো প্রসেস 1 হচ্ছে গিয়ে রিসোর্স 1 এর অ্যালোকেশন পেয়েছে। ওকে, অ্যান্ড প্রসেস 2 রিসোর্স 2 এর অ্যালোকেশন পেয়েছে। ওকে, কিন্তু ইন দ্য মিন টাইম প্রসেস 1 হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করলো R2 এর রিসোর্স 2 এর অ্যালোকেশনের জন্য, কিন্তু R2 ইজ কারেন্টলি হেল্ড বাই প্রসেস 2। তার মানে কি এখানে কি হোল্ড অ্যান্ড ওয়েট ইস্যুটা ক্রিয়েট হচ্ছে। ওকে, বুঝতে পারছেন? সো বেসিক্যালি প্রসেস 1 R1 এর অ্যালোকেশন পেয়েছে, সেটার মানে কি প্রসেস 1 রিসোর্স 1 কে হোল্ড করে রাখছে, আর প্রসেস 2 R2 এর হচ্ছে গিয়ে অ্যালোকেশন পেয়েছে, তার মানে কি প্রসেস 2 হচ্ছে গিয়ে R2 কে হোল্ড করে রাখছে। অ্যান্ড প্রসেস 1 যখন এই R2 এর জন্য আবার রিকোয়েস্ট করছে, বাট এটার অ্যাকোমোডেশন পাচ্ছে না। কেন? কারণ হচ্ছে গিয়ে R2 ইজ অলরেডি হেল্ড বাই প্রসেস 2। দিস ইজ নোন অ্যাজ ওয়েট। ওকে, সো বেসিক্যালি এই সিনারিওটাই হচ্ছে গিয়ে হোল্ড অ্যান্ড ওয়েট। সো হোল্ড অ্যান্ড ওয়েট কি এটা বুঝতে পারছেন? ইয়েস অর নো? Yes, sir. Yes, sir. ওকে, বুঝছি। সো এরপর নেক্সট সিনারিও। স্যার এখানে তো মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে রাইট P1 এর ক্ষেত্রে? না, এখানে কিভাবে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে? হ্যাঁ, স্যার, P1 ও তো হ্যাঁ article- হ্যাঁ হচ্ছে R1 কে শুধুমাত্র হোল্ড করে রাখছে একটা প্রসেস, আর অন্য কোনো প্রসেস সেম টাইমে নিড করে নাই R1 কে। সো দ্যাটস ওয়াই এই ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে। ওকে, ইয়েস রাইট, R1 এর ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশন হচ্ছে। ওকে, সো নেক্সট হচ্ছে গিয়ে নো প্রিএমশন। সো নো প্রিএমশনটা কি? A resource can be released only voluntarily by the process holding it. After that, the process has completed its task. তার মানে কি একটা রিসোর্স যদি কোনো পার্টিকুলার প্রসেস অকুপাই করে রাখে, সেই রিসোর্সটাকে শুধুমাত্র ওই প্রসেস যদি নিজে থেকে রিলিজ করে দেয়, অথবা নিজের কাজ শেষ হওয়ার পরে ওই রিসোর্সের কাজ শেষ হওয়ার পরে যদি ওই প্রসেসটাকে ডিঅকুপাই করে, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেই সিনারিওটাই হচ্ছে গিয়ে নো প্রিএমশন। মানে ফোর্সফুলি অন্য কোনো প্রসেস বা অন্য কোনো সিস্টেম প্রোগ্রাম হচ্ছে গিয়ে ওই রিসোর্সটাকে রিলিজ করা দিতে পারবে না ওই প্রসেসটা থেকে। লেটস সে প্রসেস 1 একটা রিসোর্স অকুপাই করে রাখছে R1। সো এই R1 কে প্রসেস 1 শুধুমাত্র যদি ভলান্টারিলি নিজে থেকে যদি রিলিজ করে, অথবা প্রসেস 1 এর এই R1 এর কাজ শেষ হয়ে গেছে তারপরে যদি অটোমেটিক্যালি নিজে থেকে রিমুভ করে দেয়, সেই ইনসিডেন্টটাই হচ্ছে গিয়ে নো প্রিএমশন। মানে ফোর্সফুলি এটাকে রিমুভ করানো যাবে না। এই সিনারিওটা হচ্ছে গিয়ে নো প্রিএমশন। সো বুঝতে পেরেছেন নো প্রিএমশন কি? ইয়েস অর নো? Yes, sir. ওকে, দেন সার্কুলার ওয়েট। এই সার্কুলার ওয়েটটা হয় যদি একটা প্রসেসে মানে সিস্টেমে যদি এমন কোনো সিনারিও অ্যারাইজ করে যেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মাল্টিপল প্রসেসের মধ্যে হচ্ছে গিয়ে
হোল্ড অ্যান্ড ওয়েট হচ্ছে, র্যাপিডলি হোল্ড অ্যান্ড ওয়েট হচ্ছে, অ্যান্ড এই হোল্ড অ্যান্ড ওয়েটটার কারণে মানে মাল্টিপল প্রসেসর মাল্টিপল রিসোর্সের মধ্যে এই হোল্ড অ্যান্ড ওয়েটের কারণে হচ্ছে গিয়ে যদি হচ্ছে গিয়ে একটা লুপ ক্রিয়েট হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সার্কুলার ওয়েটটা অকার করে। যদি একটু এক্সপ্লেইন করে এক্সাম্পল দিয়ে, সেটা হচ্ছে গিয়ে মনে করেন এখানে একটা সেট অফ প্রসেসেস আছে, ওকে। সো P0 থেকে P0 P1 থেকে Pn পর্যন্ত, ওকে, লেটস সে অনেকগুলো আছে। সো প্রসেসগুলো হচ্ছে গিয়ে P0 থেকে Pn পর্যন্ত, ওকে। মনে করেন তিনটা প্রসেস আছে, P0 P1 আর Pn, ওকে। সো P0 হোল্ড করে আছে রিসোর্স 0 কে, ওকে। দেন P1 হোল্ড করে আছে রিসোর্স 1 কে, অ্যান্ড Pn হোল্ড করে আছে রিসোর্স n কে। ইন দ্য মিন টাইম P0 যদি হচ্ছে গিয়ে তার এক্সিকিউশনের জন্য আর ওয়ান কে রিকোয়েস্ট করে, তাহলে কি সে ওয়েট করতেছে আর1 এর অ্যালোকেশনের জন্য। দেন সেম সিকোয়েন্সে যদি হচ্ছে গিয়ে P1 রিকোয়েস্ট করে Rn এর অ্যাকোমোডেশনের জন্য বা Rn এর অ্যালোকেশনের জন্য, তাহলে কি সে ওয়েট করতে হবে তাকে Rn এর জন্য। কারণ কি Rn বিজি না, Rn কে হোল্ড করে রাখছে কে, Pn। সো তার মানে কি Rn এর জন্য রিকোয়েস্ট করলে কি P1 কে Rn এর অ্যাকোমোডেশন পাবে বা অ্যালোকেশন পাবে? পাবে না, কারণ এটা কি অলরেডি হেল্প বাই Pn। সো Pn মনে করেন রিকোয়ার করলো হচ্ছে গিয়ে R0 এর অ্যালোকেশনের জন্য, তার মানে কি সে ওয়েট করবে, কারণ কি R1 ইজ হেল্প বাই P0। তার মানে এইখানে কি এই যে তিনটা প্রসেস যে আছে P0 Pn আর P1, এই তিনটার মধ্যে কি কোনো প্রোগ্রেস করতে পারতেছে দেখেন তো একটু। কারণ কি P0 এর এক্সিকিউশন কমপ্লিট করতে কি এই দুইটার অ্যালোকেশন লাগবে, যার মধ্যে একটার অ্যালোকেশন সে পাইছে, এইটারটা কি পাইছে? পায় নাই। এইটার এই R1 এর অ্যালোকেশন কখন পাবে P0? যখন P1 R1 কে ছেড়ে দিবে। কিন্তু P1 R1 কে ছাড়তে পারবে না, কারণ কি P1 হচ্ছে গিয়ে R1 এর অ্যালোকেশন পাইছে, বাট P1 এর কমপ্লিট হইতে কি Rn এর অ্যালোকেশন লাগবে, যেটা সে পাচ্ছে না, সেটার জন্য ওয়েট করতেছে কতক্ষণ? যতক্ষণ না Pn Rn কে ছাড়ে। Pn কি Rn কে ছাড়তে পারবে? পারবে না। কারণটা কি Pn এর কমপ্লিট হইতে কি টার্মিনেট হইতে কি R0 আর Rn দুইটারই অ্যালোকেশন লাগবে। সো এইখানে কি এই সিনারিওতে কি একটা লুপ ক্রিয়েট হয়েছে না, যে ক্ষেত্রে কি মানে কোনো মানে প্রোগ্রেস হবে সিস্টেমটাতে আর স্যার এখানে ডেডলকই ক্রিয়েট হয়েছে। ডেডলক ক্রিয়েট হয়েছে। কারণটা কি সার্কুলার ওয়েট। সো দিস সিনারিও ইজ নোন অ্যাজ সার্কুলার ওয়েট, ওকে। সো স্যার তাহলে এটা সলিউশন কি তাহলে? সলিউশন কি সেটাই পরে আসতেছি। সো সার্কুলার ওয়েট কি এটা বুঝতে পারছেন? ইয়েস অর নো? জি স্যার বুঝছি। সো তাহলে ডেডলক ক্রিয়েট হইতে যে চারটা সিনারিও অকার করা থাকা লাগে, সিস্টেমে প্রেজেন্ট থাকা লাগে একসাথে, সেটা কি বুঝতে পারছেন? সেই চারটা সিনারিও কি কি? মিউচুয়াল এক্সক্লুশন বলেন, হোল্ড অ্যান্ড ওয়েট বলেন, নো প্রিএমশন বলেন, অথবা সার্কুলার ওয়েট বলেন। এই চারটা কন্ডিশন নিয়ে কারো কোনো কনফিউশন আছে? সো বেসিক্যালি ডেডলক ক্রিয়েট হইতে একটা সিস্টেমে এই যে এই চারটা কন্ডিশনের চারটাই থাকা লাগবে প্রেজেন্ট। যদি যে কোনো একটা মিসিং থাকে তাহলেই আর ডেডলক ক্রিয়েট হবে না, ওকে। সো তার মানে কি অলরেডি বুঝে ফেলছেন, অলরেডি আপনাদের বুঝে যাওয়ার কথা যে ডেডলক রিজলভ করতে সবসময় এইটা ফোকাস করা হয় যাতে একসাথে এই চারটা সিনারিও কখনো অকার না করে কোনো সিস্টেমে, ওকে। যে কোনো একটা যাতে অ্যাভয়েড করা যায় কোনোভাবে। তো বুঝতে পারছেন রিজলভ হয়েছে গিয়ে এইটা। এখন কিভাবে করব সেটাই আসতেছি আমরা, ওকে। সো ফার্স্টে আমরা ডেডলক ডিটেকশন নিয়ে দেখি, ওকে। সো ডেডলক ডিটেক্ট করতে বেসিক্যালি এক ধরনের গ্রাফ ইউজ করা হয় উইচ ইজ নোন অ্যাজ রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, ওকে। সো বেসিক্যালি রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা দিয়ে একটা সিস্টেমে ডেডলক অ্যারাইজ করতে পারে কিনা এই সিনারিওটা, মানে ডেডলক অকার করে কি করতে পারে কিনা অথবা ডেডলক সিস্টেমে অ্যারাইজ করতে পারে কিনা এটা ডিটেক্ট করা যায়, ওকে। সো কীভাবে সেটা দেখি। বেসিক্যালি রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা কি? সো বেসিক্যালি হচ্ছে কি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ হচ্ছে গিয়ে এই যে সিস্টেমে যে মাল্টিপল টাইপস অফ রিসোর্সেস থাকে, বিভিন্ন ধরনের রিসোর্সেস অনেক মানে বিভিন্ন অ্যামাউন্টে থাকে, অ্যান্ড সেই রিসোর্সগুলো যে বিভিন্ন প্রসেসে তাদের নিড অনুযায়ী, তাদের এক্সিকিউশনের নিড অনুযায়ী যে প্রত্যেকটা রিসোর্স যে প্রত্যেকটা মানে প্রসেসের মধ্যে যে ডিস্ট্রিবিউটেড থাকে, অ্যালোকেট করা থাকে, এই সিনারিওগুলোকেই রিপ্রেজেন্ট করা একটা পিক্টোরিয়াল ভিউয়ের মাধ্যমে একটা অথবা একটা গ্রাফের মাধ্যমে যদি রিপ্রেজেন্ট করা হয়, সেটাই হচ্ছে গিয়ে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ, ওকে। সো এখন আমরা দেখি এর নোটেশনগুলো কি। সো
বেসিক্যালি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ রিপ্রেজেন্ট করা হয় ভার্টিসেস, সেট অফ ভার্টিসেস আর সেট অফ এজেস দিয়ে। ওকে, সো বেসিক্যালি প্রসেস আর রিসোর্সগুলোকে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে গিয়ে ভার্টিসেস দিয়ে। সো প্রসেসকে রিপ্রেজেন্ট করা হয় সার্কুলার ভার্টিসেস দিয়ে, আর রিসোর্সকে রিপ্রেজেন্ট করা হয় কোনো একটা পার্টিকুলার রিসোর্সকে রিপ্রেজেন্ট, মনে করেন এটা প্রসেস, কোনো একটা প্রসেস ওয়ান, এটাকে রিপ্রেজেন্ট করা হয় সার্কুলার ভার্টিক্স দিয়ে। ওকে, আর রিসোর্সকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে গিয়ে স্কোয়ার শেপড অথবা স্কোয়ার শেপড ভার্টিসেস দিয়ে। ওকে, আর প্রত্যেকটা, মনে করেন এটা একটা আর ওয়ান টাইপের রিসোর্স, আর প্রত্যেকটা রিসোর্সের মধ্যে যে ইনস্ট্যান্সেস আছে সেইটাকে রিপ্রেজেন্ট করা হয় যে স্কোয়ার শেপগুলোর মধ্যে হচ্ছে গিয়ে ডট দিয়ে। ওকে, সো এইখানে 3টা ডট দেওয়া আছে, তার মানে কি আর ওয়ান টাইপের রিসোর্স যার ইনস্ট্যান্সেস হচ্ছে গিয়ে 3টা। ওকে, বুঝতে পারছেন? সো চাইলে হচ্ছে গিয়ে ভিতরে ছোট স্কোয়ার দিয়ে হচ্ছে গিয়ে রিপ্রেজেন্ট করতে পারেন, বাট আই প্রেফার এই যে এইভাবে রিপ্রেজেন্ট করা রিসোর্সেসকে, কারণ এই যে ঝামেলা কম হয় একটা। ওকে, সো এতটুকু ক্লিয়ার, ভার্টিসেসটা ক্লিয়ার গ্রাফের? স্যার ওই যে আপনি যেটা ড্র করলেন ওটা সিপিইউর মতো দেখতে এরকম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মনে করেন হচ্ছে গিয়ে রিসোর্স, প্রসেস তো ডাইরেক্ট নর্মাল ভার্টেক্সের মতো সার্কুলার, আর রিসোর্সকে রিপ্রেজেন্ট করা হয় হচ্ছে গিয়ে এই যে মনে করেন আর ওয়ান টাইপের একটা রিসোর্স হচ্ছে গিয়ে আর ওয়ান, এই রিসোর্সটাকে রিপ্রেজেন্ট করা হয় একটা স্কোয়ার শেপ দিয়ে, আর রিসোর্সের ইনস্ট্যান্সেস বোঝানো হয় হচ্ছে গিয়ে এই ডট, মানে ছোট ডট দিয়ে। ওকে, সো এইখানে 3টা ডট দিছি, তার মানে কি 3টা ইনস্ট্যান্স আছে এই রিসোর্সেস, আর ওয়ান টাইপের রিসোর্সের 3টা ইনস্ট্যান্স আছে। ওকে, এখন আমরা এজে আসি। ওকে, সো এজগুলা কি করে? সো ফার্স্ট অফ অল এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা হচ্ছে গিয়ে একটা ডিরেক্টেড গ্রাফ। ওকে, সো এইখানে দুই ধরনের এজ, ভার্টেক্স দুই ধরনের আছে। এক ধরনের ভার্টেক্স হচ্ছে গিয়ে প্রসেস রিপ্রেজেন্ট করে, যেটা হচ্ছে গিয়ে সার্কুলার শেপের। আরেক ধরনের ভার্টেক্স হচ্ছে গিয়ে রিসোর্স রিপ্রেজেন্ট করে, যেটা হচ্ছে গিয়ে স্কোয়ার শেপের। আর রিসোর্সের ইনস্ট্যান্সেস বোঝাতে আইদার এই যে স্কোয়ারের ভিতরে ছোট ডট ইউজ করতে পারেন, বোল্ড ডট, আদারওয়াইজ হচ্ছে গিয়ে স্কোয়ারের ভিতরে ছোট স্কোয়ার, এই যে এইখানে 4টা ছোট স্কোয়ার, তার মানে কি এইখানে আছে হচ্ছে গিয়ে 4টা ইনস্ট্যান্স এই রিসোর্সে। ওকে, অথবা এই যে এইখানে 3টা ছোট ডট, সো এখানে আছে হচ্ছে গিয়ে 3টা ছোট সার্কেল, মানে হচ্ছে গিয়ে ফিল্ড আপ সার্কেল, মানে হচ্ছে গিয়ে 3টা ইনস্ট্যান্সেস আছে। ওকে, আর ওয়ান টাইপ রিসোর্সের। ওকে, সো এখন এজ, সো বেসিক্যালি যেহেতু ডিরেক্টেড গ্রাফ, তার মানে কি এজগুলো হবে ডিরেক্টেড। ওকে, সো এইখানে মানে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে দুই ধরনের এজ ইউজ করা হয়। ফার্স্ট ওয়ান ইজ রিকোয়েস্ট এজ। ওকে, সো যখন হচ্ছে গিয়ে কোনো প্রসেস কোনো একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে, তখন হচ্ছে গিয়ে রিকোয়েস্ট টেস্টটা ইউজ করা হয়। রিকোয়েস্ট টেস্টের ডিরেকশন থাকে হচ্ছে গিয়ে প্রসেস থেকে রিসোর্সের দিকে। ওকে, সো মনে করেন এখানে P1 R2 রিসোর্সের জন্য রিকোয়েস্ট করছে। সো মনে করেন এখানে এক্সাম্পল দেখেন, P1 রিকোয়েস্ট করতেছে RJ এর একটা ইনস্ট্যান্সের জন্য, RJ রিসোর্সের। সো তাহলে কি এই যে P1 ডিরেকশন হবে প্রসেস থেকে ওই পার্টিকুলার রিসোর্সের ইনস্ট্যান্সের দিকে। ওকে, এই RJ এর জন্য রিকোয়েস্ট করছে। ওকে, সো এটা হচ্ছে গিয়ে রিকোয়েস্ট স্টেজ, যেটা থাকে, যেটা ডিরেকশন কি হয় প্রসেস থেকে রিসোর্সের ইনস্ট্যান্সের দিকে থাকে। ওকে, বা রিসোর্সের দিকে থাকে। ওকে, হোয়াট এভার। আরেক টাইপের এজ হচ্ছে গিয়ে অ্যাসাইনমেন্ট এজ, এইটা ডিরেকশন থাকে হচ্ছে গিয়ে রিসোর্স থেকে প্রসেসের দিকে। ওকে, সো উইচ মিনস এটা কি ইন্ডিকেট করে, মনে করেন এখানে R1 থেকে P এর দিকে একটা অ্যাসাইনমেন্ট এজ আছে, এটার মানে কি R1 এর R1 রিসোর্সের অ্যালোকেশন P2 পেয়েছে, তার মানে কি P2 R1 রিসোর্সের অ্যালোকেশন হোল্ড করতেছে, এইটা ইন্ডিকেট করে। ওকে, উইচ মিনস R1 রিসোর্সের অ্যালোকেশনটা P2 প্রসেস পেয়েছে। সো যদি এখানে এক্সাম্পল দেখি, এই যে PI ইজ হোল্ডিং RJ, তার মানে কি এখানে RJ থেকে PI এর দিকে ডিরেকশনে অ্যাসাইনমেন্ট এজ থাকবে, তার মানে এটা কি মিন করতেছে RJ এর একটা ইনস্ট্যান্সের অ্যালোকেশন PI প্রসেসটা পেয়েছে। সো রিসোর্স অ্যালোকেশন গ্রাফের কম্পোনেন্টগুলো কি অ্যান্ড কিভাবে রিপ্রেজেন্ট করা হয় গ্রাফে, এটা বুঝতে পেরেছেন সবাই? Yes, sir. ওকে, সো তাহলে আমরা মুভ করি। সো এখন আমরা দেখি একটা রিসোর্স অ্যালোকেশন গ্রাফের এক্সাম্পল দেখি। ওকে, সো একটা এক্সাম্পল দেখি। সো রিসোর্স অ্যালোকেশন গ্রাফের এক্সাম্পল কি, এই যে একটা সেটস অফ প্রসেসেস, সেটস অফ রিসোর্সেস অ্যালংসাইড দেয়ার নাম্বার অফ ইনস্ট্যান্সেস, এগুলা দেওয়া থাকবে, আর হচ্ছে গিয়ে গ্রাফের সেট অফ এজেস দেওয়া থাকবে। ওকে,
সো তার মানে কি সেট অফ এজেস দেওয়া মানে হচ্ছে কি ওই যে অ্যাসাইনমেন্ট এজ আর রিকোয়েস্ট এজগুলো দেওয়া থাকবে, আপনাদেরকে গ্রাফটা ড্র করে এক্সপ্লেইন করতে হবে যে ওই ওই মানে ওই রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা দেখে এক্সপ্লেইন করতে হবে যে সিস্টেমে ডেডলক অ্যারাইজ করবে কি না, অ্যান্ড কেন করবে আর কেন করবে না এটা এক্সপ্লেইন করতে হবে। ওকে, সো এই যে এরকম এই আর্টগুলো দেওয়া থাকবে। ওকে, আচ্ছা এখানে একটা জিনিস দেওয়া নাই, বাট আপনাদেরকে নাম্বার অফ ইনস্ট্যান্সেস দেওয়া থাকবে প্রত্যেকটা রিসোর্সের, এখানে এটা দেওয়া নাই। ওকে, সো আমি দিয়ে দিচ্ছি। সো এখানে R1 এর ইনস্ট্যান্স হচ্ছে কি একটা, R2 এর নাম্বার অফ ইনস্ট্যান্সেস হচ্ছে গিয়ে দুইটা, R3 এর হচ্ছে গিয়ে ইনস্ট্যান্স একটা, আর R4 এর হচ্ছে গিয়ে তিনটা। ওকে, সো ফার্স্টে দেখেন, ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে প্রসেসগুলোকে ড্র করবেন। ওকে, সো প্রসেস কি কি, P1 প্রসেস আছে, P1 P2 অ্যান্ড P3। ওকে, তিনটা প্রসেস ড্র করলেন, এইবার রিসোর্সগুলোকে ড্র করবেন। R1, আচ্ছা আমি একটু কালার চেঞ্জ করে দিই কারণ আচ্ছা এইগুলো আমি স্কাই ব্লু দিয়েই করি, রিসোর্স আর প্রসেসগুলো, এজগুলোকে আমি অন্য কালার ইউজ করতেছি। R1 এর ইনস্ট্যান্স কয়টা, একটা। এরপরে R2 এর ইনস্ট্যান্স কয়টা, দুইটা। ওকে, এরপরে R3 এর ইনস্ট্যান্স কয়টা, একটা। ইনস্ট্যান্স কিন্তু দেয়া থাকবে, মানে এই ইনফরমেশনটা পুরাটাই দেয়া থাকবে, মানে এজগুলার ভার্টেক্সগুলার ইনফরমেশন। অ্যান্ড R4 এর কয়টা ইনস্ট্যান্স, তিনটা। আচ্ছা, এখন এজগুলা দেয়া আছে। ওকে, সো ফার্স্টে এজগুলা দেয়া আছে, ফার্স্টে কি দেয়া আছে, P1 থেকে R1, তার মানে কি এটা কি রিকোয়েস্ট এজ না, প্রসেস থেকে রিসোর্সে গেছে, তার মানে কি এটা রিকোয়েস্ট এজ, তাই না? সো P1 থেকে R1 এ একটা রিকোয়েস্ট গেছে, তার মানে P1 থেকে R1 এ একটা রিকোয়েস্ট গেছে। ওকে, এরপরে P2 থেকে R3, এটাও কি রিকোয়েস্ট এজ না, ইয়েস অর নো? P2 থেকে R3 প্রসেস থেকে রিসোর্সে গেছে, তার মানে কি প্রসেস রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতেছে, P2 থেকে R3। ওকে, এরপরে R1 থেকে P2 রিসোর্স থেকে প্রসেসে গেছে, তার মানে কি এটা অ্যাসাইনমেন্ট এজ, তার মানে কি এই R1 রিসোর্সটাকে অকুপাই করে রাখছে P2। ওকে, দেখেন এখানে R1 এর ইনস্ট্যান্স একটাই, সেটা কিন্তু অলরেডি অকুপাইড, তার মানে কি রাইট নাও এই R1টা হচ্ছে গিয়ে অন্য কোনো প্রসেসকে আর অ্যালোকেট করতে পারবে না, রিসোর্স অ্যালোকেট করতে পারবে না। এরপরে কি R2 থেকে P2 তে এজ গেছে, তার মানে কি এটাও অ্যাসাইনমেন্ট এজ না, রিসোর্স থেকে প্রসেসে গেছে, R2 থেকে P2 তে গেছে। সো R2 এর একটা ইনস্ট্যান্সের অ্যালোকেশন পাবে হচ্ছে গিয়ে P2। এরপরে R2 থেকে P1 এ গেছে, যেহেতু R2 এর ইনস্ট্যান্স দুইটা, তার মানে কি সে চাইলে একসাথে দুইটা প্রসেসকে রিসোর্স অ্যালোকেট করতে পারবে, সো এটা পসিবল। সো R2 হচ্ছে গিয়ে P2 কে রিসোর্স অ্যালোকেট করলো, সরি P1 কে। এন্ড লাস্টলি আরেকটা এজ, এটাও একটা অ্যাসাইনমেন্ট এজ, এটা কি R3 থেকে P3 তে গেছে। সো R3 এর কাউকে রিসোর্স অ্যালোকেট করে না এখানে, তার মানে কি একটা ইনস্ট্যান্স আছে সেটা P3 কে অ্যালোকেট করলো, এটা অ্যাসাইনমেন্ট এজ, যেহেতু রিসোর্স থেকে ইয়ার দিকে গেছে। আচ্ছা এইখানে দেখেন এই 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 গ্রাফটাতে কি মিউচুয়াল এক্সক্লুশন আছে না, গ্রাফটা ড্র করা হয়ে গেছে, এই গ্রাফে কি মিউচুয়াল এক্সক্লুশন আছে, কেউ একজন বলেন? Yes, sir. কারণ কি R4 কেউ ইউজ করতেছে না সেম টাইমে। আচ্ছা, সো এখন আমরা দেখি এই গ্রাফটা দেখে আমরা ইয়া করে ডিসাইড করে যে এইখানে ইয়া আছে কিনা, মানে ডেডলক আছে কিনা। ওকে, সো কিভাবে এক্সপ্লেইন করবেন, কিভাবে গ্রাফটা তো ড্র করে ফেলছেন, এখন এক্সপ্লেনেশন কিভাবে করবেন, এক্সপ্লেনেশনটা দিবেন কিভাবে, সিম্পল। দেখেন এখানে P3 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 যখন হচ্ছে গিয়ে এক্সিকিউট হচ্ছে, P3 এর নিটটা কি, গ্রাফ দেখে দেখেন, শুধুমাত্র R3, তাই না? P3 এক্সিকিউট হয়ে থাকে, R3 এর এক অ্যালোকেশন লাগে যেটা সে পেয়ে গেছে। সো তাহলে কি P3 কে এখানে এক্সিকিউশন কমপ্লিট করে কি R3 কে কি ছেড়ে দিবে না, তখন কি R3 ফ্রি হয়ে যাবে না, ইয়েস অর নো? ইয়েস স্যার। সো R3 ফ্রি হয়ে গেছে, R3 এর জন্য রিকোয়েস্ট করছে আর কে, P2। সো তার মানে কি, এই P2
তার মানে কি এখন কি P2 R3 এর অ্যালোকেশনটা পাবে না যেহেতু R3 ফ্রি, ইয়েস অর নো? হুম হুম ইয়েস স্যার। সো তাহলে কি P2 R3 এর অ্যালোকেশনটা পাবে এখন। সো P2 এর কি এক্সিকিউশনের জন্য আর কোনো রিসোর্সের নিড আছে? দেখেন তো P2 এর যা যা লাগতো সবগুলোর অ্যাকোমোডেশন পাইছে না, সে অ্যালোকেশন পাইছে না। ইয়েস স্যার। তার মানে R1 কি R2 তো অলরেডি P2 দিচ্ছি। এক্সিকিউট হয়ে কি তার হোল্ড করা রিসোর্সগুলো ছেড়ে দিবে না? সো কি কি ছেড়ে দিবে P2? R2 ছাড়বে, R1 R2 R3 ছাড়বে R3 আর R1 ছাড়বে। So, এখন দেখেন P1 এর নিড কি এক্সিকিউশনের জন্য? R1 R1 আর R2 যে যার মধ্যে কি R2 এর অ্যালোকেশন পাইছে, আর এখন কি R1 ফ্রি না, তাহলে কি P1 কি R1 এর অ্যাকোমোডেশন পাবে না, অ্যালোকেশন পাবে না। সো P1 যদি R1 আর R2 এর অ্যালোকেশন পায় তাহলে কি P1 এক্সিকিউশন কমপ্লিট করে কি টার্মিনেট হয়ে যাবে আর রিসোর্সগুলো ছেড়ে দিবে, তার মানে কি রিসোর্সগুলো সব ফ্রি হয়ে যাবে, তার মানে কি সিস্টেমে কি কোনো ডেডলক আছে? তাহলে বুঝতে পারছেন কিভাবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে শো মানে ফাইন্ড আউট করবেন যে হচ্ছে সিস্টেমে ডেডলক আছে কি নাই, ইয়েস অর নো? স্যার এরকম ড্র করে কি এরকম ক্রস ক্রস দিয়ে না 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 না, বুঝাই ড্র দিবে? করে আপনারা লিখবেন যাচ্ছে কি ফার্স্ট স্টেপ P3, আচ্ছা, P3 এর নিড হইছে গিয়ে এটা এক্সিকিউশনের জন্য, ও এটার অ্যালোকেশন পাইছে, তার মানে কি এই দুইটার এইটার অ্যালোকেশন পেয়ে ও এক্সিকিউট হয়ে টার্মিনেট হয়ে যাবে, তারপরে ও R3 কে ফ্রি করে দিবে। দেন R3 ফ্রি হইলে R3 এর নিড আছে হইছে কি আর P1 এর, P1 রিকোয়েস্ট করছিল R3 এর জন্য, আর P1 P2 সরি P2 এক্সিকিউট হইতে কি লাগে R1 R2 আর R3 এর অ্যালোকেশন, তাই না? যেহেতু R3 ফ্রি তার মানে কি এখন P2 R3 কে নিয়ে ইউজ করতে পারবে বা অ্যালোকেশন নিতে পারবে। স্যার R3 এর অ্যালোকেশন পেলে কি P2 এক্সিকিউট হয়ে টার্মিনেট হয়ে যাবে আর R1 R3 আর R2 এর একটা করে ইনস্ট্যান্স ছেড়ে দিবে। বুঝতে পারছেন? এইভাবে এক্সপ্লেইন করবেন জিনিসটা গ্রাফ থেকে। ওকে, বুঝতে পারছেন জিনিসটা কিভাবে এক্সপ্লেইন করবেন? বুঝছি স্যার। সো রিসোর্স অ্যালোকেশন গ্রাফ কিভাবে ড্র করবেন এই যে এই গিভেন ইনফরমেশন থেকে, আর হচ্ছে গিয়ে কিভাবে ডেডলক ফাইন্ড আউট করবেন এটা বুঝতে পারছেন? কারো কোনো কনফিউশন আছে এটা নিয়ে? ইয়েস অর নো? কিছু বলেন, কিছু একটা। No, sir. ওকে, সো তাহলে আমরা এখন দেখি আরেকটু মানে আরেকটা মেথড দেখি আমরা ডিরেক্টলি রিসোর্স অ্যালোকেশন গ্রাফ থেকে ডিরেক্টলি বলে দেওয়ার যে ডেডলক আছে কি নাই গ্রাফটাতে। সো গ্রাফটা মনে করেন এই যে একটা গ্রাফ হয়েছে গিয়ে এমন, ওকে। সো এই ক্ষেত্রে মনে করেন হচ্ছে গিয়ে P1 এর এক্সিকিউশনের জন্য হচ্ছে গিয়ে মানে P1 হোল্ড করে রাখছে R2 কে, আর ওয়েট করতেছে হয়েছে গিয়ে R1 এর জন্য। আচ্ছা, হোল্ড অ্যান্ড ওয়েটের দরকার নাই এখানে এত টার্মে যাওয়ার। সো ডিরেক্টলি দেখেন গ্রাফটা দেখেন, P1 রিকোয়েস্ট করতেছে R1 এর জন্য আর অ্যালোকেশন পাইছে হচ্ছে গিয়ে R2 এর, ওকে। এবার দেখেন P2 অ্যালোকেশন পাইছে R2 এর, যেহেতু R2 এর দুইটা ইনস্ট্যান্স, আর R2 এর R1 এর, আর হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করতেছে P2 হচ্ছে গিয়ে R3 এর জন্য, ওকে। P3 অ্যালোকেশন পাইছে R3 এর আর রিকোয়েস্ট করতেছে R2 এর জন্য। দেখেন তো এইটাতে কি ডেডলক আছে কিনা, যদি ওইভাবে এক্সপ্লেইন করেন। এইটাতে কি ডেডলক আছে কিনা দেখেন তো। সো লেটস এলাবোরেট। যদি এলাবোরেট করা হয়, দেখেন P3 এক্সিকিউট করতে লাগবে কি R3 আর R2। R3 এর অ্যালোকেশন সে পাইছে, বাট R2 এর জন্য রিকোয়েস্ট করছে, ওয়েট করতেছে। সো এই R2 এর অ্যালোকেশন কি পাবে সে? পাবে না, না কারণ স্যার R2 ইজ অলরেডি অকুপাইড বাই P1 and P2। যতক্ষণ না P1 আর P2 টার্মিনেট হইতেছে, যে কোনো একটা টার্মিনেট হইতেছে তার আগ পর্যন্ত P3 তার অ্যালোকেশন পাবে না। তাহলে আমরা এখন P1 আর P2 তে ফোকাস করি, ওকে। P2 এর এক্সিকিউশনের জন্য লাগবে কি R1 R2 আর R3 এর একটা করে ইনস্ট্যান্স, তাই না? সো ইনস্ট্যান্স কিন্তু দুইটাও লাগতে পারে প্রবলেম স্টেটমেন্ট অনুযায়ী, কিন্তু যেহেতু এখানে একটা আছে মানে এখানে মানে রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা লাগবে, সো একটাই।
ওকে, সো এটা বলা থাকবে যদি কার কয়টা নিড। ওকে, সো এজ দেখলেই বুঝতে পারবেন। ওকে, সো এখন দেখেন পি টু হচ্ছে গিয়ে আর1 আর আর2 এর অ্যালোকেশন পাইছে, বাট আর3 এর জন্য ওয়েট করতেছে। আর3 ইজ হেল্ড বাই পি3। তার মানে কি পি3 এর টার্মিনেশনের আগে পি2 এই আর1 বা আর2 পি2 এর এক্সিকিউশন কমপ্লিট হওয়া পসিবল না। তার মানে কি পি2 হচ্ছে গিয়ে কি স্টাক করে আছে, ইজ ওয়েটিং ফর দ্য টার্মিনেশন অফ পি3। ইয়েস অর নো? সো আমরা এখন তাহলে পি1 দেখি, পি1 দিয়ে সলভ আনা যায় কিনা। সো পি1 এর ক্ষেত্রে কি দেখেন, এক্সিকিউশন কমপ্লিট করতে লাগবে হচ্ছে আর2 আর আর1 এর একটা করে ইনস্ট্যান্স। সো আর2 এরটা পাইছে, কিন্তু আর1 এরটার জন্য ওয়েট করতেছে, কারণ কি আর2 ইজ হেল্ড বাই পি2। সো তার মানে কি পি1 ইজ ডিপেন্ডেন্ট অন পি2। পি2 যখন আর1 কে রিলিজ করবে তখনই পি1 তার এক্সিকিউশন কন্টিনিউ করতে পারবে। সো এখানে কি ডেডলক ক্রিয়েট হয়েছে না? দেখেন তো কোনো প্রোগ্রেস হবে? হবে না। কিন্তু এই গ্রাফটা এত ডিপলি ক্যালকুলেট না করেও আমরা অ্যাজিউম করতে পারতাম যে এখানে ডেডলক হইতে পারে। ওকে, কিভাবে? সিনারিওটা দেখেন, প্রিভিয়াস এক্সাম্পলটা দেখেন। এই গ্রাফটা থেকে কোনো সাইকেল ক্রিয়েট হয়েছিল? যদি আমি সব রিমুভ করি, দেখেন তো এই গ্রাফটা কি কোনো সাইকেল হয়েছিল? দেখেন তো, না স্যার, হয়নি। এইটাতে কোনো সাইকেল ছিল না গ্রাফে। এই গ্রাফটায় কিন্তু সাইকেল আছে, দেখেন এই গ্রাফটায় কিন্তু সাইকেল আছে। এই পুরাটা একটা সাইকেল, দেখেন এই পুরাটা কিন্তু একটা সাইকেল। আরেকটা সাইকেল হচ্ছে গিয়ে এতটুকু। বুঝতে পারছি স্যার, হ্যাঁ দুইটা সাইকেল আছে। তার মানে কি যদি রিসোর্স অ্যালোকেশন গ্রাফে সাইকেল থাকে সেই ক্ষেত্রে দেয়ার ইজ এ পসিবিলিটি অফ ডেডলক। ইটস নট নেসেসারি যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে সাইকেল থাকলেই ডেডলক হবে। কেননা সেটা দেখি আমরা, এই এক্সাম্পলটা দেখলেই বুঝতে পারবেন। ওকে, যে সাইকেল থাকলেই যে ডেডলক ক্রিয়েট হয় না। বাট রিসোর্স অ্যালোকেশন গ্রাফে যদি এতটুকু মাথায় রাখেন, রিসোর্স অ্যালোকেশন গ্রাফে যদি কোনো সাইকেল না থাকে তাহলে 100% শিওর ওই গ্রাফটাতে কোনো মানে ওই সিনারিওতে কোনো ডেডলক নাই, যদি রিসোর্স অ্যালোকেশন গ্রাফে কোনো সাইকেল না থাকে। লাইক এই যে এইখানে কোনো সাইকেল ছিল না, তার মানে কি আগে থেকে প্রিডিটারমাইন্ড দেখেই বুঝতে পারতেছেন সাইকেল নাই, মানে যে এটাতে কোনো ডেডলক হবে না কখনোই। বাট যদি সাইকেল থাকে সেই ক্ষেত্রে ডেডলক হতেও পারে, না হতে পারে। সো লেটস সি, ডেডলক হতে পারে সে একটা সিনারিও তো দেখলাম, ডেডলক না হইতে পারে এটা একটা দেখি। দেখেন এই রিসোর্স অ্যালোকেশন গ্রাফটা দেখেন, পি1 এক্সিকিউশনের জন্য রিকোয়েস্ট করছে আর1 এর, আর ও অ্যালোকেশন পাইছে আর2 এর। ওকে, সো আর1 এর অ্যালোকেশন পাইছে অলরেডি পি2 অ্যান্ড পি3। ওকে, অ্যান্ড পি4 আর2 এর অ্যালোকেশন পাইছে, অ্যান্ড পি3 রিকোয়েস্ট করতেছে হচ্ছে কি আর2 এর জন্য। ওকে, সো এইখানে দেখেন এই জায়গাটাতে কিন্তু একটা সাইকেল ক্রিয়েট হয়েছে, এই গ্রাফে কিন্তু সাইকেল আছে, কিন্তু এই ক্ষেত্রে ডেডলক নাই। কেন সেটা দেখেন, এই যে পি টু কে এক্সিকিউশন কমপ্লিট করে কি এই ইনস্ট্যান্সটা ছেড়ে দিবে না? কারণ পি2 এর কি আর কোনো ডিমান্ড আছে? নাই। সো পি2 যদি এই ইনস্ট্যান্স ছেড়ে দেয়, আর1 এর একটা ইনস্ট্যান্স ফ্রি হয়ে গেছে, সেটার অ্যাকোমোডেশন কে পাবে? পি1, কারণ পি1 রিকোয়েস্ট করছে। এখন পি1 এর এক্সিকিউট হতে কি জাস্ট আর1 আর আর2 এর একটা করে ইনস্ট্যান্সই লাগে না? সো এই আর অ্যাকোমোডেশন পেলে কি পি1 কি টার্মিনেট হয়ে কি এই দুটাকে ছেড়ে দিবে না? আর2 এর একটা ফ্রি হয়ে যাবে, আর 1 এরও একটা ফ্রি হয়ে যাবে। ইয়েস অর নো? সো এদিকে কি পি1 হচ্ছে গিয়ে পি3 হচ্ছে গিয়ে আর1 আর2 এর একটা ইনস্ট্যান্সের অ্যালোকেশন পাবে। সো তাহলে কি পি2 এর এক্সিকিউট হয়ে টার্মিনেট হয়ে যাবে, অ্যান্ড পি4 কি লাস্টলি পি4 অলরেডি অ্যালোকেশন পেয়ে রাখছে আর2 এর একটা। সো ও কি নিজের মতো এক্সিকিউট হয়ে তার রিসোর্সটা ছেড়ে দিবে। তাহলে কি এখানে কি ডেডলক হইতেছে? এই গ্রাফে কি কোনো ডেডলক হচ্ছে না। তাহলে কি এই ক্ষেত্রে কি আমরা কি ডিসিশনে আসতে পারি যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফে যদি কোনো সাইকেল না থাকে তাহলে এটা কনফার্ম যে সেই ক্ষেত্রে কোনো ডেডলক নাই সিস্টেমে। আর যদি রিসোর্স অ্যালোকেশন গ্রাফে সাইকেল থাকে তাহলে ডেডলক থাকতেও পারে, ডেডলক নাও থাকতে পারে। ওকে, বাট দেয়ার ইজ এ পসিবিলিটি সাইকেল থাকলে যে ডেডলক আছে। ওকে, ইয়েস অর না? বুঝতে পেরেছেন কিভাবে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ দেখে হচ্ছে গিয়ে ডেডলক ডিটেক্ট করবেন? ইয়েস অর নো?
Yes, sir. ওকে, সো তাহলে এখন আমরা দেখি ডেডলক হ্যান্ডেল করার জন্য কি কি মেথড অ্যাপ্লাই করা যেতে পারে। ওকে, সো ডেডলক হ্যান্ডেল করার জন্য বেসিক্যালি তিনটা মেথড অ্যাপ্লাই করা যায়। ওকে, ফার্স্ট ওয়ান ইজ প্রিভেনশন। সো প্রিভেনশন কিভাবে করা হয়, ডেডলক প্রিভেনশন কিভাবে করা হয়? So basically ensure that the system will never enter a deadlock state. তার মানে কি, ডেডলক প্রিভেনশনে এটা অলওয়েজ এনশিওর করা হয় যে সিস্টেম যাতে কখনো ডেডলক স্টেটে না পড়ে। সো তার মানে কি, এখানে সিস্টেম আগে থেকেই মেজারমেন্ট করে রাখে কোন মানে কোন প্রসেসের এক্সিকিউশনের জন্য কি কি রিসোর্সেসের নিড আছে, ওই রিসোর্সগুলো একসাথে মাল্টিপল প্রসেসে অ্যালোকেট করলে কি ডেডলক অ্যারাইজ করে কিনা, এই জিনিসটা আগে থেকেই হচ্ছে গিয়ে মানে ডিটারমাইন করা থাকে। ওকে, ওই জিনিসটা আগে থেকেই হচ্ছে গিয়ে মানে ডিসাইড করা থাকে। সো মানে ডিসাইড করা থাকে কি, মানে ক্যালকুলেট করে রাখে সিস্টেম। সো সিস্টেম অলওয়েজ এমনভাবেই প্রসেসগুলোকে এক্সিকিউট করে যাতে হচ্ছে গিয়ে কখনোই হচ্ছে গিয়ে সিস্টেমটা ডেডলক স্টেটে না পড়ে। ওকে, সো এটা ডিটেলস আমরা দেখবো পরে। সো দেন ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে কি করা হয়? সো রিকোয়েস্ট ফর এনি রিসোর্স উইল বি গ্র্যান্টেড ইফ দ্য রেজাল্টিং স্টেট অফ দ্য সিস্টেম ডাজেন্ট কজ ডেডলক। তার মানে কি, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে সিস্টেমের কাছে ইনফরমেশন থাকে যে সিস্টেমের অ্যাভেলেবল রিসোর্সেস কয়টা, মানে কোন টাইপের রিসোর্স কয়টা অ্যাভেলেবল আছে, আর কোন প্রসেস এক্সিকিউট হইতে কয়টা রিসোর্সের অ্যালোকেশন দরকার। তাহলে ওই কোনো প্রসেসের রিকোয়েস্ট যদি অ্যাকসেপ্ট করা হয়, সেই ক্ষেত্রে সিস্টেমটা ডেডলকে পড়ে কি না, এইটা ইভ্যালুয়েট করে হচ্ছে গিয়ে কোনো প্রসেসকে রিসোর্সগুলো অ্যালোকেট করা হয়। সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ডেডলকটা অ্যাভয়েড করা যায়। অ্যাভয়েডটা কীভাবে করা হয়? বেসিক্যালি কোনো প্রসেসের এক্সিকিউশনের জন্য কয়টা রিসোর্স লাগবে আর সিস্টেমে ওই কয়টা রিসোর্স অ্যাভেলেবল আছে কিনা, সেই দুইটা জিনিস চেক করে হচ্ছে গিয়ে সিস্টেম রিসোর্স অ্যালোকেট করে কোনো প্রসেসকে। যদি ডেডলক অ্যারাইজ না করে তাহলে হচ্ছে কি সিস্টেম রিসোর্সগুলোকে অ্যালোকেট করে, আদারওয়াইজ সিস্টেমটা ওই রিকোয়েস্টটা অ্যালোকেট তখন করে না। ওকে, এইভাবে ডেডলকটা অ্যাভয়েড করে। ওকে, লাস্টলি ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি। সো এই ডেডলক ডিটেকশন আর রিকভারিটা কীভাবে করা হয়? সো অ্যালাউ দ্য সিস্টেম টু এন্টার এ ডেডলক স্টেট অ্যান্ড দেন রিকভার। তার মানে কি, সিস্টেমকে ডেডলক স্টেটে এন্টার করতে দেওয়া হয়, দেন হচ্ছে গিয়ে ওই স্টেটে হচ্ছে গিয়ে রিকভারিটা করা হয়। ওকে, সো এইভাবে হচ্ছে গিয়ে ডেডলক স্টেটটা ডিটেক্ট করে হচ্ছে গিয়ে রিকভারিটা করা হয়। ডেডলক ডিটেকশন অ্যান্ড রিকভারি। স্যার ডিটেকশন আর রিকভারিটা বুঝিনি স্যার। ডিটেকশন অ্যান্ড রিকভারিতে যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে মানে সিস্টেমটাকে ডেডলক স্টেটে মানে এন্টার করতে দেওয়া হয়, দেন হচ্ছে গিয়ে ওই সিনারিওটা থেকে রিকভার করা হয়। এইটাই সিম্পল। মানে মনে করেন কোনো একটা প্রসেস হচ্ছে করার গিয়ে জন্য কি টার্মিনেট করা হয়? এটা ডিপেন্ড করে, নট নেসেসারি যে টার্মিনেট করা হয়, এটা প্রিএমশন করা হয় বেসিক্যালি। মানে নর্মালি ইউজুয়ালি যেটা করা হয়, কোনো রিসোর্স যদি কেউ অকুপাই করে রাখে সেটাকে প্রিএমশন করা হয় না। ওকে, সো বাট ডিটেকশন অ্যান্ড রিকভারির ক্ষেত্রে প্রিএমশনটা করা হয় রিসোর্সের মধ্যে, মানে টার্মিনেট করে দেওয়া হয় না ওইভাবে কোনো কিছু। বুঝতে পারছেন? সো বেসিক্যালি ডেডলক স্টেটে সিস্টেমকে এন্টার করতে দেওয়া হয়, দেন হচ্ছে গিয়ে সিচুয়েশন ডিটেক্ট করে হচ্ছে গিয়ে মানে ফল্টগুলোকে ডিটেক্ট করে হচ্ছে গিয়ে সেটা রিকভার করা হয়। ওকে, যে কী কারণে ডেডলকে পড়ছে। কি বুঝতে পারছেন ডিটেকশন অ্যান্ড রিকভারিটা? জি স্যার। ওকে, সো তাহলে এখন আমরা ডেসক্রিপটিভলি দেখবো ডেডলক প্রিভেনশন ফার্স্টে আমরা দেখি। সো ডেডলক প্রিভেনশনটা দেখি ফার্স্টে। সো ডেডলক কীভাবে প্রিভেন্ট করা হয়, প্রিভেনশন কি এটা তো বুঝতে পারছেন এখন, মানে বলা হয়েছে, বাট প্রিভেনশনটা কীভাবে করা হয়। সো ডেডলক প্রিভেনশনের জন্য যেটা প্রিভিয়াসলি ডিসকাস করলাম, যে ডেডলক প্রিভেনশনে কি করা হয়, সিস্টেমকে এমন সিনারিও অ্যারাইজই করতে দেওয়া হয় না যাতে হচ্ছে গিয়ে ডেডলক হবে। সো সিস্টেমকে এমন ডেডলক সিনারিও থেকে রেজিস্ট করার ওয়েটা কি, একটা সিস্টেমে ডেডলক হইতে কয়টা কন্ডিশন মিট করা লাগে? 4টা। সো তার মানে কি, বুঝতেই পারতেছেন, 4টার যে কোনো একটাকে কোনো সময় সিস্টেমে প্রেজেন্ট থাকা থেকে রেজিস্ট করা হয়। ওকে, 4টা যাতে একসাথে অ্যারেঞ্জ করতে না পারে, এই সিনারিওটাই রেজিস্ট করা হয় বেসিক্যালি ডেডলক প্রিভেনশনে। সো বেসিক্যালি এনশিওরস দ্যাট at least one of the necessary conditions for deadlock cannot hold in the system। তার মানে কি,
ওই চারটা কন্ডিশনের মধ্যে একটাকে সিস্টেমে প্রেজেন্টই থাকতে দেওয়া হয় না। এটা হচ্ছে গিয়ে মেইন মেকানিজম ডেডলক প্রিভেনশনের। ওকে, সো ফার্স্টে আমরা দেখি সেই চারটার মধ্যে কোনটাকে অ্যাকচুয়ালি কোনগুলাকে অ্যাকচুয়ালি রেজিস্ট করা পসিবল সিস্টেমে আসা থেকে। সো ফার্স্টে দেখি আমরা মিউচুয়াল এক্সক্লুশনকে রেজিস্ট করা পসিবল কিনা। সো মিউচুয়াল এক্সক্লুশন কন্ডিশন মাস্ট হোল্ড। সো তার মানে কি মিউচুয়াল এক্সক্লুশনকে অবশ্যই হোল্ড করতে হবে। অ্যাটলিস্ট কিভাবে হোল্ড করবে? অ্যাটলিস্ট ওয়ান রিসোর্স মাস্ট বি নন শেয়ারেবল। সো মিউচুয়াল এক্সক্লুশনের জন্য কি কন্ডিশন মিট করা লাগে? অ্যাটলিস্ট একটা রিসোর্স নন শেয়ারেবল থাকতে হয়। সো অ্যান্ড শেয়ারেবল রিসোর্সেস ডু নট রিকোয়ার মিউচুয়ালি এক্সক্লুসিভ অ্যাক্সেস। ওকে, আর যে রিসোর্সগুলো শেয়ারেবল সেগুলা আসলে মিউচুয়াল অ্যাক্সেস, সেগুলোতে আসলে মিউচুয়াল এক্সক্লুশনের অ্যাক্সেসটা দরকার পড়ে না। ওকে, সো তার মানে কি মিউচুয়াল এক্সক্লুশন কি রেজিস্ট করা পসিবল একটা সিস্টেমে? এখন মনে করেন P1 এর এক্সিকিউশনের জন্য R1ই লাগবে। ওকে, আর P2 এর এক্সিকিউশনের জন্য না, মনে করেন P2 এর এক্সিকিউশনের জন্য লাগবে R2, আর P1 এর এক্সিকিউশনের জন্য R1 R2 দুইটাই লাগবে। এখন P2 এর R1 লাগবে না, এখন কি আপনি চাইলেই কি জোর করে P2 কে দিয়ে R1 কে ইউজ করাবেন? এটা কি পসিবল? মানে সিস্টেমে যদি স্যার অটোমেটিক্যালি এক্ষেত্রে রেড মার্ক দিয়ে কি বোঝাচ্ছে? এখানে রেডমার্ক দিয়ে মানে জিনিসটা হচ্ছে কি এইভাবে বোঝাচ্ছে যে নন শেয়ারেবল, যদি কোনো রিসোর্স থাকে যেটা নন শেয়ারেবল, এখানে যে R1 আর R2 কে নন শেয়ারেবল বুঝাইছে, কিন্তু আমি সিনারিওটা একটু ডিফারেন্ট ধরছি। মনে করেন হচ্ছে গিয়ে মানে আমি এই জিনিসটা রেড ভুলে যান, মনে করেন রেড বলতে কিছু নাই। ওকে, সো মনে করেন হচ্ছে গিয়ে P1 এর এক্সিকিউশনের জন্য R2 আর R1 এর দুইটারই অ্যালোকেশন লাগবে। মনে করেন হচ্ছে গিয়ে R1 এর অ্যালোকেশন পাইছে আর R2 এর জন্য ওয়েট করতেছে, আর P2 এর এক্সিকিউশনের জন্য শুধুমাত্র R2 লাগবে। সো এখানে কি মিউচুয়াল এক্সক্লুশন আসছে না সিস্টেমে? দেখেন তো সিনারিওতে কি R1 এর নিট কি মাল্টিপল প্রসেসর আসে সেম টাইমে? দেখেন তো। না স্যার, আর শুধুমাত্র P1 এর জন্য। তো এইখানে কি আমি চাইলেও জোর করে এখানে মিউচুয়াল এক্সক্লুশন রিমুভ করতে পারবো? আমি কি মানে P2 এর না স্যার, এটা এক্সিকিউশনের জন্য R1 এর দরকার নাই, সেটাকে আমি জোর করে কি এস্টাবলিশ করতে পারবো এই জিনিস যে P2 কে এক্সিকিউট হতে R1 লাগবেই? এটা কি আমি পারবো? সো তার মানে কি না মিউচুয়াল স্যার। এক্সক্লুশনটা কি সলভেবল না, এটাকে রিমুভ করা পসিবল না। ওকে, আর শেয়ারেবল রিসোর্স তো বাই ডিফল্টই মিউচুয়াল এক্সক্লুসিভ না। সো তার মানে কি মিউচুয়াল এক্সক্লুশন কি সিস্টেম থেকে অ্যাবসেন্ট করানো পসিবল? পসিবল না না। স্যার। সো তার মানে এইটা ডেডলক প্রিভেনশনের ক্ষেত্রে মিউচুয়াল এক্সক্লুশন রিমুভ করাটা পসিবল না। এবার আমরা দেখি হোল্ড অ্যান্ড ওয়েটটা রিমুভ অপশন রাখা যায় কিনা। সো হোল্ড অ্যান্ড ওয়েট কি করে? সো হোল্ড অ্যান্ড ওয়েটের ক্ষেত্রে কি হতে পারে সেটা হচ্ছে কি গ্যারান্টি দ্যাট ওয়েন এ প্রসেস রিকোয়েস্টস এ রিসোর্স ইট ডাজ নট হোল্ড এনি আদার রিসোর্সেস। আচ্ছা, সো এইটা হোল্ড অ্যান্ড ওয়েটটা চাইলে রিমুভ করা পসিবল কিভাবে? এটার একটা ওয়ে আছে। সো অলওয়েজ এইটা এনশিওর করতে হবে সিস্টেমে যে যখন কোনো একটা প্রসেস কোনো একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করবে তখন সেই প্রসেসটা সেম টাইমে যাতে অন্য কোনো প্রসেসকে হোল্ড করে না রাখে। দ্যাট মিনস এইটা এনশিওর করতে হবে লেটস সে P1 ইজ হোল্ডিং রিসোর্স 1, ও একটা প্রসেসকে হোল্ড করে রাখছে, সেই একই সাথে সে হচ্ছে গিয়ে আরেকটা P1 একটা রিসোর্স R1 কে হোল্ড করে রাখছে, সেম টাইমেই সে আরেকটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতে পারবে না। রিকোয়েস্টটা তখনই করতে পারবে সে যদি R1 কে রিলিজ করে দেয়। ওকে, মানে হোল্ড অ্যান্ড ওয়েটটা মানে অ্যাবসেন্ট করা পসিবল যদি এইটা ইনশিওর করা যায় যে কোনো প্রসেস তখনই শুধুমাত্র একটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতে পারবে যখন ওই প্রসেসটা অন্য কোনো রিসোর্সকে হোল্ড করে রাখে না। ওই সিনারিওতেই শুধুমাত্র একটা প্রসেস আরেকটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতে পারবে। সো এইটা এস্টাবলিশ করতে সিস্টেমে দুই ধরনের প্রোটোকল ইউজ করা যায়। ফার্স্ট ওয়ান ইজ প্রোটোকল 1 রিকোয়েস্ট অ্যান্ড অ্যালোকেট অল ইটস রিসোর্সেস বিফোর এক্সিকিউশন। তার মানে কি প্রসেসটা এক্সিকিউট করার আগেই
ওই প্রসেসের এক্সিকিউশনের জন্য যা যা রিসোর্সেস দরকার সেগুলাকে অ্যালোকেট করে দিবে। ওকে, তাহলে কি ওই প্রসেসটার রিসোর্স অ্যালোকেটেড অবস্থায় অন্য কোনো রিসোর্সের আর রিকোয়েস্ট করা লাগে না। ওকে, আরেকটা প্রোটোকল হতে পারে, সেটা হচ্ছে গিয়ে আরেকটা প্রোটোকল ইউজ করে করা যেতে পারে, সেটা হচ্ছে গিয়ে অ্যালাউ প্রসেস টু রিকোয়েস্ট রিসোর্সেস অনলি ওয়েন দ্য প্রসেস হ্যাজ নান। তার মানে কি শুধুমাত্র ওই প্রসেসগুলাকেই রিসোর্সের অ্যালোকেশন দেওয়া হবে যেই প্রসেসগুলা অন্য কোনো রিসোর্স হোল্ড করে রাখে নাই। ওকে, আই রিপিট, শুধুমাত্র ওই প্রসেসগুলাকেই কোনো রিসোর্সের রিকোয়েস্ট করতে দেওয়া হবে যেই প্রসেসগুলা কোনো রিসোর্স হোল্ড করে রাখে নাই। সো এই যে এই প্রোটোকল দুইটা ইউজ করে আমরা যে হোল্ড অ্যান্ড ওয়েটটা এনশিওর হোল্ড অ্যান্ড ওয়েটের অ্যাবসেন্টটা যে সিস্টেম থেকে এনশিওর করতেছি, এটা পসিবল অ্যান্ড এটা ইউজও করা যায়। বাট এই প্র্যাকটিসের কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। ডিসঅ্যাডভান্টেজেসটা কি? সেটা হচ্ছে কি ইউটিলাইজেশন অফ রিসোর্সেস খুবই লো হয় অ্যান্ড স্টারভেশন ক্রিয়েট হতে পারে। ওকে, সো তার মানে কি আমরা একটা কন্ডিশনের একটা কন্ডিশন রিমুভ করতে পারি চাইলে, সোফার দেখলাম, আরেকটা পারবো না, আরেকটা পসিবল না রিমুভ করা। মিউচুয়াল এক্সক্লুশন পসিবল না, হোল্ড অ্যান্ড ওয়েট পসিবল। সো আমরা এবার তাহলে দেখি নেক্সট দুইটাতে। সো নো প্রিএমশন, এই যে নো প্রিএমশনটাকে রিমুভ করা পসিবল। নো প্রিএমশনটা কি ছিল? সো যখন একটা প্রসেস কোনো একটা রিসোর্সকে হোল্ড করে রাখছে, ওই প্রসেসটা ওই রিসোর্সকে তখনই ডিঅ্যালোকেট করবে যখন হচ্ছে কি প্রসেসটা নিজে থেকে রিসোর্সটাকে ছেড়ে দেয়, মানে ডিঅ্যালোকেট করে, অথবা প্রসেসটার ওই রিসোর্সের কাজ শেষ হয়ে গেছে, সে তখন হচ্ছে কি কাজ শেষে রিসোর্সটাকে ডিঅকুপাই করে। ওকে, সো এটাই ছিল নো প্রিএমশন। সো নো প্রিএমশনটাকে কিভাবে রিমুভ করা যায় দেখি আমরা ওয়েগুলা। সো এইটাও পসিবল। সো প্রিএমপ্টিভ রিসোর্সেস আর অ্যাডেড টু দ্য লিস্ট অফ দ্য রিসোর্সেস হুইচ ইজ দ্য প্রসেস ইজ ওয়েটিং। তার মানে কি কোনো প্রসেস যদি অন্য কোনো রিসোর্স, কোনো একটা রিসোর্সকে হোল্ড করে অন্য কোনো রিসোর্সকে যদি হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করে, তখন যেটা হয় যে প্রসেসটাকে হোল্ড করে, যে রিসোর্সটাকে প্রসেসটা হোল্ড করে রাখছে সেইটাকে প্রিএমপ্টেড প্রসেসর লিস্টে অ্যাড করে দেওয়া হয়, ডিঅ্যালোকেট করে। ওকে, সো সিম্পল হিসাব আমি দেখাই জিনিসটা কিভাবে কাজ করে। সো জিনিসটা হচ্ছে গিয়ে নো প্রিএমশনটা বেসিক্যালি রিমুভ করা হয় এইভাবে, যেখানে মনে করেন সিস্টেমটা হচ্ছে কি এরকম, প্রসেস 1 হচ্ছে কি R1 কে অ্যালোকেট করে রাখছে। ওকে, সো ইন দ্য মিন টাইম প্রসেস 1 হচ্ছে গিয়ে R2 এর জন্য রিকোয়েস্ট করছে। সো এই ক্ষেত্রে যেটা করা হবে সেটা হচ্ছে গিয়ে তখনই হচ্ছে গিয়ে যখনই কোনো একটা রিসোর্স অকুপাই করে রেখে ওই প্রসেস আরেকটা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে, তখন যেটা করা হয় যে রিসোর্সটাকে অ্যালোকেট করে রাখছে ওইটাকে প্রিএমপ্টেড করে ফেলা হয়, ওইটাকে একটা লিস্টে পাঠিয়ে দেওয়া হয় প্রিএমপ্টেড করে। ওকে, সো তার মানে কি এই R2 এর অ্যালোকেশনটা ডিঅ্যালোকেট করে দেওয়া হয় প্রসেস 1 থেকে, অ্যান্ড প্রসেস 1কে R2 এর অ্যালোকেশন দেওয়া হয় যদি ফ্রি থাকে R2 আর কি, অ্যান্ড এই লিস্টে হচ্ছে গিয়ে R1 কে অ্যাড করে দেওয়া হয়। ওকে, যে প্রিএমপ্টেড রিসোর্সেসের লিস্টে। ওকে, একটা লিস্টে। সেম গোস ফর প্রসেস 2। সো সে হচ্ছে গিয়ে মনে করেন R2 এর অ্যালোকেশন নিয়ে রাখছে, কিন্তু R2 এর অ্যালোকেশন নিয়ে সে যদি সেম টাইমে R1 এর জন্য রিকোয়েস্ট করে, যেটা করা হবে এই R2 কে প্রিএমপ্টেড করে দেওয়া হয়। তার মানে কি ওর রিসোর্সটা ডিঅ্যালোকেট করে দিয়ে একটা লিস্টে অ্যাড করে দেওয়া হয়, অ্যান্ড ওকে R1 এর অ্যালোকেশনটা দেওয়া হয় প্রসেস 2 কে। সো এইভাবেই বেসিক্যালি হচ্ছে গিয়ে মানে নো প্রিএমশনটাকে রিজলভ করা হয়। ওকে, সো এই ক্ষেত্রে প্রসেস উইল বি রিস্টার্টেড only when it can regain its old resources as well as the new ones that it is requested। তার মানে কি প্রসেসটা ততক্ষণ রিস্টার্ট হবে না যতক্ষণ না এই প্রসেসটা তার ওল্ড আর নিউ রিসোর্সের অ্যালোকেশন নিয়ে একসাথে, মানে নতুন আর পুরান, মানে প্রিভিয়াসলি যে রিসোর্সটার অ্যালোকেশন পাইছিল সেইটা আর হচ্ছে গিয়ে নতুন যেটার জন্য রিকোয়েস্ট করছে সেইটাই, দুইটার অ্যালোকেশন একসাথে না পায় ততক্ষণ হচ্ছে গিয়ে প্রসেসটা হচ্ছে গিয়ে রিস্টার্ট হবে না। তার মানে কি এই প্রসেস 1 এই যে প্রিএম্প্ট যে করা হয়েছে
এইটা রিস্টার্ট হইতে প্রিভিয়াসলি অ্যালোকেশন পাওয়া ছিল আর 1 এর প্রিএমপ্টেড যেটা হয়েছিল, আর নতুন রিকোয়েস্ট করছে আর 2 এর জন্য। এই দুইটার অ্যালোকেশন একসাথে না পাইলে প্রসেস 1 হচ্ছে গিয়ে রিস্টার্ট হবে না ততক্ষণ। ওকে, সো তার মানে কি এই যে নো প্রিএমশন রেজিস্ট করাটাও কি এমফিরিক্যালি পসিবল? খুব একটা খুবই রেয়ার কেসেসে পসিবল হয়, বুঝতেই পারতেছেন। সব সিনারিওতে কি পসিবল নো প্রিএমশন রেজিস্ট করা? ইয়েস অর নো একটু বলেন তো। কারণ এখানে বলাই আছে যে ওই কোন এক প্রসেস ততক্ষণ রিস্টার্ট হবে না প্রিএমশনের পর যতক্ষণ না ও হচ্ছে গিয়ে প্রিভিয়াস অ্যালোকেটেড রিসোর্সটা আর হচ্ছে গিয়ে নতুন রিকোয়েস্ট করা রিসোর্স দুইটার অ্যালোকেশন একসাথে না পায়। তাহলে কি নো প্রিএমশনটা ডাইনামিক্যালি পসিবল না। ওকে, সব সিনারিওর জন্য অ্যাপ্লিকেবল না। তো তার মানে কি এইটাও সব ক্ষেত্রে কি অ্যাবসেন্ট করানো যাবে না, বুঝতে পারছেন? নো প্রিএমশনটা কেন, নো প্রিএমশনটা হচ্ছে গিয়ে সব ক্ষেত্রে মানে রিমুভ করাটা অ্যাপ্লিকেবল না। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? ইয়েস অর নো? বুঝতে পারছেন? লাস্টলি সার্কুলার ওয়েট। সো হোল্ড অ্যান্ড ওয়েট যেহেতু পসিবল, তার মানে কি সার্কুলার ওয়েটটাও রেজিস্ট করা পসিবল। ওকে, সো বাট এই ক্ষেত্রেও কনস্ট্যান্ট আছে, এতটুকু বললাম। সার্কুলার ওয়েটও সবসময় আসলে রিজলভ করাটা পসিবল না। সো বেসিক্যালি হোল্ড অ্যান্ড ওয়েটটাই হচ্ছে গিয়ে একমাত্র ওয়ে যেটা হচ্ছে গিয়ে সবসময় চাইলে সব সিনারিওতে রিমুভ করা যায়, বাট ওইটার অনেক মেজর ড্রব্যাক আছে। ওকে, সো সার্কুলার ওয়েটটা আমরা দেখি। সো এই ক্ষেত্রে কি করতে হয়? ইম্পোজ এ টোটাল অর্ডারিং অফ অল রিসোর্স টাইপ। সো এই সার্কুলার ওয়েটের জন্য যেটা করতে হয়, সবগুলা রিসোর্স টাইপ যে আছে একটা সিস্টেমে, মনে করেন এই যে R1 R2 মনে করেন এম পর্যন্ত, এই এমটা হয়েছে গিয়ে রিসোর্স টাইপ আছে। ওকে, এই প্রত্যেকটা রিসোর্স টাইপের একটা ইউনিক অর্ডারিং করতে হয়। ওকে, লেটস সে R1 এর R1 এর অর্ডারিং করলো 1, R2 এর অর্ডারিং করলো 3, R3 এর অর্ডারিং করলো 5। এখানে অর্ডারিংটা অবশ্যই কিন্তু মানে ইউনিক করতে হবে, সেম নাম্বারের মানে সেম ভ্যালুর কিন্তু মাল্টিপল রিসোর্স থাকবে না। ওকে, সেই ইউনিক অর্ডারিং আর সেম অর্ডার নাম্বার কিন্তু দুইটা রিসোর্সের থাকবে না। অর্ডার নাম্বার অবশ্যই মানে একটার থেকে আরেকটা মানে ডিফারেন্ট হইতে হবে। ওকে, ইচ প্রসেস রিকোয়েস্ট রিসোর্সেস ইন অ্যান ইনক্রিজিং অর্ডার অফ ইনিউমারেশন। আচ্ছা, এইটা কি সেটা দেখাইতেছি। সো বেসিক্যালি হচ্ছে গিয়ে এই যে সার্কুলার ওয়েট রেজিস্ট করতে যেটা করা হয়, ফার্স্টে যেটা করা হয়, প্রত্যেকটা রিসোর্স টাইপের একটা ইউনিক অর্ডারিং করা হয়। ওকে, মনে করেন তিনটা রিসোর্সকে এখানে অর্ডারিং করা হয়েছে, R1 কে 1, R2 কে 3 আর R3 কে 5। ওকে, এটা ইউনিক থাকবে অর্ডারিং ভ্যালুটা। এ প্রসেস ক্যান ইনিশিয়ালি রিকোয়েস্ট এনি নাম্বার অফ ইনস্ট্যান্সেস অফ এনি রিসোর্স টাইপ Rj। সো একটা প্রসেস ইনিশিয়ালি যে কোনো রিসোর্স টাইপের যে কয়টা ইনস্ট্যান্স তার দরকার ওই কয়টা সে রিকোয়েস্ট করতে পারবে। বাট আফটার দ্যাট দ্য প্রসেস ক্যান রিকোয়েস্ট ইনস্ট্যান্সেস অফ রিসোর্স টাইপ Rj if and only if Rj is greater than if Rj1। তার মানে প্রথমবার যে কোনো রিসোর্সের যে কোনো নাম্বারের ইনস্ট্যান্সেস সে একটা কোনো প্রসেস হচ্ছে গিয়ে রিকোয়েস্ট করতে পারবে, কিন্তু সেকেন্ড টাইম যখন রিকোয়েস্ট করতে যাবে অন্য কোনো রিসোর্সের জন্য, অবশ্যই এই সিনারিও হইতে হবে যেটা হচ্ছে যে ক্ষেত্রে হচ্ছে গিয়ে সেকেন্ড টাইমে সে যেটা রিকোয়েস্ট করতেছে সেইটার অর্ডার নাম্বারটার ভ্যালুটা যেটা সে অলরেডি আগে প্রিভিয়াসলি রিকোয়েস্ট বা করছে বা অকুপাই করছে সেটার থেকে বড় হইতে হবে। উইচ মিনস প্রসেস 1 প্রথমবার যে কোনোটা করতে পারে। প্রথমবার যদি R2 কে রিকোয়েস্ট করে অ্যান্ড সেটার অ্যাকোমোডেশন পায়, R2 কে যদি রিকোয়েস্ট করে, এটার অর্ডার নাম্বার কত 3, সেকেন্ড টাইম সে রিকোয়েস্ট করার টাইমে অবশ্যই সেকেন্ড টাইম যে রিসোর্সটার জন্য রিকোয়েস্ট সে করবে সেইটার অর্ডারিং ভ্যালুটা এই R2 এর অর্ডার ভ্যালুর থেকে বেশি হইতে হবে। তার মানে কি 3 এর থেকে বড় হইতে হবে। তার মানে প্রথমবার যদি সে R2 এর জন্য রিকোয়েস্ট করে, সেকেন্ড বার সে R3 এর জন্য করতে পারবে রিকোয়েস্ট, যেহেতু 3 ইজ লেস দ্যান 5। বাট প্রসেস 1 R2 এর জন্য যদি আগে একবার রিকোয়েস্ট করে ফেলে, সে কখনোই আর R1 এর জন্য রিকোয়েস্ট করতে পারবে না। কারণ কি R1 এর অর্ডারিং ভ্যালুটা হচ্ছে গিয়ে R2 এর থেকে ছোট, বুঝতে পারছেন? এইভাবে হচ্ছে গিয়ে জিনিসটা কাজ করে, মানে সার্কুলার ওয়েটটাকে রিজলভ করতে এই পলিসিটা ইউজ করা হয়। বাট যেটা বললাম এইটা সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যায় না। কারণটা কি, এখন একটা রিসোর্সে একটা প্রসেসের
আগে যে কোনো কারণে R2 এর অ্যাকোমোডেশন আগে হয়েই যেতে পারে, কিন্তু ওর পরবর্তীতে R1 এর দরকার লাগতেই পারে R2 এর পরে, তাই না? এমন সিনারিওতে আসতে পারে, তাই না? সো দ্যাটস ওয়াই এই প্রসিজারটাও সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না, ওকে? মানে সব ক্ষেত্রে, বুঝতে পারছেন? ইয়েস অর নো? স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার এখানে হচ্ছে এই রিকোয়েস্ট করার ক্ষেত্রে অর্ডারিং মেনটেন করা লাগছে, বাট সাপোজ ওই প্রসেসটা আগে থেকে হচ্ছে মানে কোনো অ্যালোকেশন পেয়ে মানে পাচ্ছে আর কি অলরেডি। অ্যালোকেশন পাওয়ার আগে তো রিকোয়েস্ট করতে হবে না প্রসেসকে? রিকোয়েস্ট না করলে অ্যালোকেশন কিভাবে পাবে? অটোমেটিক তো পাবে না। বাট স্যার এখানে অর্ডারিং এর কাহিনীটা কেন আসছে এটা বুঝতেছি না। মানে এটা হচ্ছে কি সার্কুলার ওয়েট রিমুভ করার একটা ওয়ে, এই অর্ডারিংটা করে সার্কুলার ওয়েটটা রিমুভ করা হয়। মানে হচ্ছে কি সিম্পল, মনে করেন প্রসেস 1 ও যদি R3 এর নেয়, ওর অর্ডার হয়েছে কি 3, ও R1 এর জন্য আর রিকোয়েস্ট করতে পারবে না, যেটা হচ্ছে গিয়ে মানে 1, ওকে? সো এইটা করলে যেটা হয় সাইকেলটা ক্রিয়েট হয় না, বুঝছেন? এই যে এইভাবে যে সাইকেলটা যে আসে গ্রাফে গ্রাফে সাইকেলটা ক্রিয়েট হয় না এটা করলে। সো এখানে মনে করেন প্রসেস 2 ও হচ্ছে গিয়ে R1 নিয়ে রাখছে, বুঝতে পারছেন? সো এখন চাইলে হচ্ছে গিয়ে প্রসেস 1 হচ্ছে গিয়ে এটার জন্য রিকোয়েস্ট করতে পারবে না, এখন আর প্রসেস 2 চাইলে তো রিকোয়েস্ট করতে পারবে ইয়ার জন্য, R1 এর জন্য। তো বুঝতে পারছেন, ও যদি এই রিকোয়েস্টটা নাই করতে পারে তাহলে কি সাইকেলটা ক্রিয়েট হয়? দেখেন তো, সাইকেলটা কি ক্রিয়েট হয়? আমি আরেকটু ক্লিয়ার করি জিনিসটা। মনে করেন প্রসেস 1 হচ্ছে গিয়ে রিসোর্স 2 এর অ্যালোকেশন নিয়ে রাখছে, ওকে? যেহেতু ওর হচ্ছে গিয়ে 3 অর্ডার ভ্যালু, মনে করেন 3, এখানে মনে করেন রিসোর্স 1 নামে একটা আছে, ওর অর্ডার ভ্যালু হচ্ছে গিয়ে 1, ওকে? সো এইটাকে নিয়ে রাখছে হচ্ছে গিয়ে প্রসেস 2। সো প্রসেস 2 এখানে নামিয়ে প্রসেস 2 হয়েছে গিয়ে এটা অ্যালোকেশন পাইছে, কিন্তু প্রসেস 2 যেহেতু R1 এর থেকে R2 এর অর্ডারিং ভ্যালু বেশি, প্রসেস 2 তার নিডে এটার জন্য রিকোয়েস্ট করতে পারবে। কিন্তু এই অর্ডারিং ভ্যালু বড় হওয়ার কারণে প্রসেস 1 আর R1 এর জন্য রিকোয়েস্ট করতে পারতেছে না। এখানে রিকোয়েস্টটা করতে পারলে কিন্তু সাইকেল ক্রিয়েট হয়, দেখেন ডেডলক ক্রিয়েট হয়, কিন্তু এই রিকোয়েস্টটাই যদি ও না করতে পারে তাহলে কি সাইকেল ক্রিয়েট হওয়া পসিবল? দেখেন তো, বা ডেডলক ক্রিয়েট হওয়া পসিবল না। সো এইভাবেই অর্ডারিংটা করে বেসিক্যালি সার্কুলার ওয়েটটাকে রিজলভ করা যায়, কিন্তু এইটা সব কিছু অ্যাপ্লিকেবল না। এখন যদি সিনারিও এমন হয় যে প্রসেস 1 এর এক্সিকিউশনের জন্য আগে R2 এর অ্যালোকেশন দরকার, দেন R1 এর অ্যালোকেশন দরকার, অথবা কোনো কারণে হচ্ছে গিয়ে R2 এর অ্যালোকেশনটা পরে পাইলো, আগে পাইলো, আর R1 এরটা পরে রিকোয়েস্ট করলো, তো এইটা তো করতেই পারে, তাই না? যে কোনো কারণে রিসোর্স অ্যালোকেশনের ঝামেলা হইতেই পারে একটা ডিভাইসে, তাই না? সো এই ক্ষেত্রে কি এটা পসিবল, মানে ফিজিবল? এটা কোনো ফিজিবল সলিউশন? বুঝতে পারছেন জিনিসটা কিভাবে অ্যাভয়েড করা হয় অর্ডারিং করে? অর্ডারিং এর সিগনিফিকেন্সটা বুঝছেন? এটা করে যে সার্কুলার ওয়েটটা অ্যাভয়েড করা পসিবল, চাইলেই রেজিস্ট করা, এটা তো বুঝছেন। সো কিন্তু কথা হচ্ছে কি এই জিনিসটা কি সব কেসে কি অ্যাপ্লিকেবল বলেন তো একটু? ডাইনামিক কোনো সলিউশন এটা? এখন এটা তো হইতেই পারে যে প্রসেস 1 এর হচ্ছে গিয়ে R2 এর অ্যালোকেশন আগে পেয়ে তারপর R1 এর অ্যালোকেশনের দরকার, এটা হইতে পারে না? অর্ডারিং উল্টাপাল্টা হইতে পারে না র্যান্ডমলি জেনারেট করলে? বা আপনি তো জানেন না কোন প্রসেস কোন অর্ডারে কোন রিসোর্সটা চাইতেছে, এটা কি আমরা জানি? জানি না তো। সো মানে বা সিস্টেমও কি আগে থেকে বলতে পারবে? এটা বলতে পারবে না সব কিছু। সো তার মানে কি এটা কি কোনো ডাইনামিক ওয়ে? তার মানে কি এইটা তো বুঝতেই পারতেছেন ডেডলক হ্যান্ডেল করার জন্য ডেডলক প্রিভেনশন কোনো ডাইনামিক সলিউশন না। কারণ কি শুধুমাত্র হোল্ড অ্যান্ড ওয়েটটাই সব ক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে, বাট এইটা একটা হিউজ ইস্যু ক্রিয়েট করা যাবে, মানে হোল্ড অ্যান্ড ওয়েটটাই শুধুমাত্র অ্যাভয়েড করা যাবে সব ক্ষেত্রে। সেই ক্ষেত্রে যে ইস্যুটা ক্রিয়েট হয় সেটা কি, ইউটিলাইজেশন প্রচুর লো হয় আর স্টারভেশন হয়, যে কারণে কি এক্সিকিউশনে প্রবলেম হয়, মাল্টিপল প্রসেস একসাথে, সিনক্রোনাইজেশনে প্রবলেম হতে পারে, অনেক কিছু হতে পারে, ওকে? সো তার মানে কি ডেডলক প্রিভেনশনটা ডেডলক হ্যান্ডেল করার কোনো প্রপার ওয়ে না, ওকে? সো নাও উই উইল লুক ইনটু ডেডলক অ্যাভয়েডেন্স, ওকে? সো বেসিক্যালি ডেডলক অ্যাভয়েডেন্সটা হচ্ছে গিয়ে ইটস এ বেটার অ্যাপ্রোচ দেন ডেডলক প্রিভেনশন, ওকে? একটা কথা আমি ক্লিয়ারলি বলে রাখি, এই যে ডেডলক নিয়ে যে পড়াশোনা করতেছি, ডেডলক কি সেটা ঠিক আছে, মানে ডেডলক কি সেটা ঠিক আছে, ডেডলক কি ভাবে রিজলভ করা যাইতে পারে এইটাও মনে করেন
জানতেছেন ঠিক আছে, বাট যেই কটা প্রসিজার পড়তেছি বা যে কটা মেথড আছে ওয়ার্ল্ডে মানে সোফার ডেডলক রিজলভ করার জন্য একটাও কিন্তু প্রপার না। ওকে, এখনো পর্যন্ত ডেডলক রিজলভ করার কোনো প্রপার মেকানিজম ইনভেন্ট করা হয় নাই। ওকে, সো বাদ বাকি অ্যাপ্রোচগুলোর থেকে ডেডলক অ্যাভয়েডেন্সটা কিছুটা বেটার অ্যাপ্রোচ। ওকে, বাট অনেক জায়গাতে পাবেন ডেডলক, বা অনেক জায়গাতে বলবে যে ডেডলক অ্যাভয়েডেন্সটা হচ্ছে গিয়ে মানে বেস্ট সলিউশন বা হোয়াট এভার ডেডলক অ্যাভয়েডেন্স দিয়ে অ্যাকচুয়ালি প্রপারলি সলভ করা যায় না সব কেসেসে ডেডলক। ওকে, এটা হবেই ডেডলক জিনিসটা, মানে ডেডলক ইস্যুটা মানে এই জিনিসটা এতটা নন রিজলভেবল যে হচ্ছে গিয়ে মানে অপারেটিং সিস্টেমে অ্যাকচুয়ালি এখনকার অপারেটিং সিস্টেমগুলোতে ডেডলক নিয়ে কনসার্ন একদম মানে খুবই লোয়েস্ট প্রায়োরিটি দিয়ে করা হয়। ওকে, বুঝতেই পারতেছেন, বুঝতে পারছেন? সো বেসিক্যালি এখন ডেডলকের যে ইস্যুটা নিয়ে যে কাজ যা করা হইতেছে সেগুলো হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্টে। ওকে, মানে নট অপারেটিং সিস্টেমে। অপারেটিং সিস্টেমে এখন খুব একটা ফোকাস করা হয় না ডেডলক নিয়ে কাজ করাটা। মানে এটা মানে অ্যাকচুয়ালি সলভেবল কোনো ইস্যু না। দ্যাটস ওয়াই এটা মানে লিস্ট প্রায়োরিটাইজ ইস্যু একটা অপারেটিং সিস্টেমের কনটেক্সটে। ডেটাবেস সিস্টেমে চেষ্টা করা হচ্ছে, বা ডেটাবেস সিস্টেমেও এইটা হচ্ছে গিয়ে ওয়ান অফ দ্য লোয়েস্ট প্রায়োরিটাইজড একটা প্রবলেম হিসেবে দেখা হয় ডেটাবেস সিস্টেমেও। বাট ডেটাবেস সিস্টেমে ডেডলকের সিগনিফিকেন্সটা অপারেটিং সিস্টেমের থেকে বেশি কিছুটা দেওয়া হয়। ওকে, বুঝতে পারছেন? সো বাট ডেডলক অ্যাভয়েডেন্স ইজ এ বেটার অ্যাপ্রোচ রাদার দ্যান ডেডলক প্রিভেনশন, কারণ ডেডলক প্রিভেনশন খুবই মানে নন ডাইনামিক অ্যাপ্রোচ। ওকে, প্রচুর ওই ডেডলক প্রিভেনশনের কারণেই সিস্টেমে অনেক ইস্যু ক্রিয়েট হয় উল্টা। ওকে, সো আমরা দেখি তাহলে ডেডলক অ্যাভয়েডেন্সটা কি। সো ডেডলক অ্যাভয়েডেন্স, সো ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে সিস্টেম হ্যাজ এ প্রায়োরি ইনফরমেশন such as maximum number of resources of each type that every process need. সো তার মানে কি ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে সিস্টেমের কাছে এই ইনফরমেশনটা আগেই থাকে যে কয়টা রিসোর্স সিস্টেমে টোটাল কয়টা আছে। মনে করেন সিস্টেমে 2টা রিসোর্স আছে, 5টা আর 6টা করে, তার মানে রিসোর্স 1 এর ইনস্ট্যান্সেস হচ্ছে গিয়ে 5টা আছে সিস্টেমে, আর রিসোর্স 2 এর ইনস্ট্যান্সেস আছে 6টা। সিস্টেমের ম্যাক্সিমাম ক্যাপাসিটি এই 2 টাইপের রিসোর্সের জন্য। সো এইটা তারপর হচ্ছে গিয়ে মনে করেন একটা প্রসেস 1 এর জন্য এক্সিকিউশন কমপ্লিট হতে R1 লাগবে হচ্ছে গিয়ে 3টা, আর R2 লাগবে হচ্ছে গিয়ে 5টা। আর প্রসেস 2 ওর কমপ্লিট হইতে R1 লাগবে 4টা, আর R2 লাগবে 1টা ম্যাক্সিমাম। ওকে, এই কয়টা অ্যালোকেশন লাগবে। সো তাহলে এই যে এই ইনফরমেশনগুলা সিস্টেমের কাছে আগে থেকেই থাকে যে কোন টাইপের রিসোর্স টোটাল কয়টা আছে অ্যাভেলেবল, টোটাল কয়টা আছে সিস্টেমে, কারেন্টলি কয়টা অ্যাভেলেবল, কোন রিসোর্সেসের কয়টা ইনস্ট্যান্স অ্যাভেলেবল, কয়টা প্রসেসের এক্সিকিউশন কমপ্লিট করতে ম্যাক্সিমাম কয় টাইপের রিসোর্সের কতগুলো ইনস্ট্যান্সেসের অ্যালোকেশন দরকার, কোন প্রসেস কোনো একটা পার্টিকুলার মোমেন্টে কয়টা রিসোর্স টাইপের কয়টা ইনস্ট্যান্সের অ্যালোকেশন নিয়ে বসে আছে, ওর এক্সিকিউশন কমপ্লিট করতে আরও কয়টা রিসোর্সের অ্যালোকেশন দরকার, দেন হচ্ছে গিয়ে ওই মানে কোনো একটা প্রসেস টার্মিনেট হয়ে যাওয়ার পরে কয়টা রিসোর্স রিঅ্যালোকেট করে সিস্টেমকে রিটার্ন করতেছে মানে ফ্রি করে দিচ্ছে। সো এই ইনফরমেশনগুলা সব কিছু সিস্টেমের কাছে আগে থেকেই থাকে। ওকে, based on this information construct an algorithm that ensures that the system will never enter a deadlock state. সো এই যে এই সিনারিও এই সিস্টেমের এই ইনফরমেশনগুলোর উপর বেস করে সলিউশন হিসাবে মানে কিছু অ্যালগোরিদম ইউজ করা হয়, যে অ্যালগোরিদমগুলো এনশিওর করে যে একটা পার্টিকুলার অর্ডার অনুযায়ী প্রসেসগুলোকে এক্সিকিউট করলে হচ্ছে গিয়ে কখনো সেই সিস্টেমটা ডেডলক স্টেটে এন্টার করে না। আমি আবার রিপিট করতেছি। সো বেসিক্যালি এই ইনফরমেশনগুলোর উপর বেস করে যে প্রায়োরি ইনফরমেশন, যে ইনফরমেশনগুলোর কথা বললাম আমি প্রিভিয়াসলি, সেই ইনফরমেশনগুলোর উপর বেস করে একটা এমন অ্যালগোরিদম ইউজ করা হয় সলিউশন হিসেবে, যে অ্যালগোরিদমটা এনশিওর করে যে কোনো একটা পার্টিকুলার অর্ডারে প্রসেসগুলা
যে কোন পার্টিকুলার অর্ডারে বা সিকোয়েন্সে প্রসেসগুলোকে এক্সিকিউট করলে ওই মানে ওই সিস্টেমটা কখনো হচ্ছে গিয়ে ডেডলক স্টেটে এন্টার করে না। ওকে, সো এটাই বেসিক্যালি হচ্ছে গিয়ে ডেডলক অ্যাভয়েডেন্সের মেকানিজম। ওকে, সো এতটুকু ক্লিয়ার সবাই? ইয়েস অর নো? ইয়েস স্যার। সো এই অ্যালগোরিদমগুলা ডাইনামিক্যালি এক্সামিনস দ্য রিসোর্স অ্যালোকেশন স্টেট। সো রিসোর্স অ্যালোকেশন স্টেটটাকে যেটা বললাম যে সিস্টেমে টোটাল মানে ম্যাক্সিমাম কয় টাইপের রিসোর্সের কয়টা ইনস্ট্যান্সেস আছে, সো কয়টা কোন প্রসেস এক্সিকিউশন কমপ্লিট করতে ম্যাক্সিমাম কয় টাইপের রিসোর্সের কয়টা ইনস্ট্যান্সেসের অ্যালোকেশন দরকার, কোন পার্টিকুলার প্রসেস কোনো একটা মোমেন্টে কয় টাইপের রিসোর্সের কয়টা ইনস্ট্যান্সের অ্যালোকেশন নিয়ে রাখছে, ওই প্রসেসটার এক্সিকিউশন কমপ্লিট করতে আরও কয় টাইপের আরও কী কী রিসোর্সের দরকার, রিসোর্সেসের অ্যালোকেশন দরকার, দেন অ্যাভেইলেবল মানে কারেন্টলি ফ্রি রিসোর্সেস বা অ্যাভেইলেবল রিসোর্সেস কয়টা আছে, কয় টাইপের রিসোর্সের কয়টা ইনস্ট্যান্স আছে, এই যে এই স্টেটগুলো হচ্ছে গিয়ে এই অ্যালগোরিদমগুলো হচ্ছে ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমগুলো হচ্ছে গিয়ে ডাইনামিক্যালি এক্সামিন করে, যাতে হচ্ছে গিয়ে সার্কুলার ওয়েট কন্ডিশনটা কখনো অ্যান্ড ওই বেসিক্যালি হচ্ছে গিয়ে এই রিসোর্স অ্যালোকেশন স্টেটগুলা ডাইনামিক্যালি হচ্ছে গিয়ে এই ডেডলক অ্যাভয়েডেন্স অ্যালগোরিদমগুলো হচ্ছে গিয়ে এক্সামিন করে অ্যান্ড সেটার উপর বেস করে কোনো প্রসেসকে হচ্ছে গিয়ে এমনভাবে এমন কোনো প্রসেসকে হচ্ছে গিয়ে রিসোর্সের অ্যালোকেশন দেয় যেটা হচ্ছে গিয়ে যেটাকে অ্যালোকেশন দিলে হচ্ছে গিয়ে কোনো সার্কুলার ওয়েট কন্ডিশন সিস্টেমে অ্যারাইজ করে না কখনো। ওকে, সো বেসিক্যালি কিসের উপর ফোকাস করে এই ডেডলক এভিডেন্সগুলো হচ্ছে গিয়ে সার্কুলার ওয়েটটাকে রেজিস্ট করার উপরে ফোকাস করে। ওকে, দেন রিসোর্স অ্যালোকেশন স্টেটটাকে সেটা অলরেডি বলে ফেলছি, নাম্বার অফ অ্যাভেইলেবল অ্যান্ড অ্যালোকেটেড রিসোর্সেস এবং দেন হচ্ছে গিয়ে দ্য ম্যাক্সিমাম ডিমান্ডস অফ দ্য প্রসেসেস, যেটা এটা বলে ফেলছি অলরেডি। ওকে, সো ডেডলক এভিডেন্সের বেসিকটা বুঝতে পারছেন? ইয়েস অর নো? Yes, sir. ওকে, সো তাহলে এবার আমরা দেখি সেফ স্টেট কি। স্যার বাকিগুলো নেক্সট ক্লাসে বললে ভালো হয় না স্যার? বেশি হয়ে যাচ্ছে আজকে। আচ্ছা, আমি সেফ স্টেটটা পর্যন্ত পড়াই, এরপরে অ্যালগোরিদম থেকে নেক্সট ক্লাসে শুরু করবো। ওকে ওকে, এই দুইটা পেজ পড়াই, জাস্ট সেফ স্টেটটা পড়াই। ওকে, আচ্ছা সেফ স্টেট কি? ওকে, safe system is in safe state. It can allocate resources to each processes up to its maximum in some order and still avoid deadlock. So basically সিস্টেমটা কখন সেফ স্টেটে থাকে, যখন হচ্ছে গিয়ে ওই সিস্টেমটা এমন সিকোয়েন্সে প্রসেসগুলোকে রিসোর্স অ্যালোকেট করে যেই সিকোয়েন্সে রিসোর্স অ্যালোকেট করলে হচ্ছে গিয়ে মানে যেই সিকোয়েন্সে প্রসেসগুলোকে এক্সিকিউট করলে হয়েছে গিয়ে রিসোর্সগুলো এমনভাবে অ্যালোকেট হয় যে ওই রিসোর্স অ্যালোকেশনের ফ্লোতে কখনোই হচ্ছে গিয়ে ডেডলক সিনারিওটা অ্যারাইজ করে না, অথবা ওই সার্কুলার ওয়েটটাকে অ্যাভয়েড করা যায়। ওকে, সো বেসিক্যালি যদি হচ্ছে গিয়ে এমন কোনো সেফ সিকোয়েন্স থাকে, মনে করেন সিস্টেমে 4টা প্রসেস আছে, 4টা প্রসেসের বিভিন্ন ধরনের রিসোর্স নিড আছে। ওকে, সো রিসোর্সের লিমিটেশন অনুযায়ী যদি আপনারা এই অর্ডারে করেন P0 P1 এই দুইটাকে যদি করতে চান একসাথে রিসোর্স অ্যালোকেশন, তখনই মনে করেন ডেডলক অ্যারাইজ করে। ডেডলক মানে কি, যদি রিসোর্সের লিমিট মানে থ্রেশহোল্ড ক্রস করে ফেলে বা রিসোর্সের লিমিটেশন ক্রস করে ফেলে, যে রিসোর্স আছে এই কয়টা, এই দুইটাকে অ্যালোকেট করতে গেলে হয়েছে গিয়া মানে এই অর্ডারে করলে হয়েছে গিয়ে অ্যালোকেট করতে গেলে হয়েছে গিয়া এই ঝামেলাটা হয়। সো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে মানে রিসোর্স আর অ্যালোকেট করা পসিবল হইতেছে না, সেই ক্ষেত্রে ডেডলক অ্যারাইজ করে। তাহলে কি এই দুইটাকে আগে করা যাবে না। ওকে, আবার মনে করেন P0 P2 P3 এই সিকোয়েন্সে করতে গেলেও মনে করেন সামহাও কোনো কারণে রিসোর্সের মানে রিসোর্স মানে হচ্ছে কি বেশি লাগে, মানে যেই কটা রিসোর্স আছে তার থেকে বেশি লাগতেছে, তার মানে কি বেশি লাগবে কি রিসোর্স কি বাইরে থেকে এনে দেওয়া পসিবল না। সো সেই ক্ষেত্রেও মনে করেন এই ডেডলক সিনারিওটা অকার হয়। কিন্তু এমন সিকোয়েন্সে যদি করা হয়, মনে করেন P3 এরপরে P1 এরপরে P4 এরপরে P0 এই সিকোয়েন্সে যদি প্রসেসগুলোকে এক্সিকিউট করানো হয়, অ্যান্ড এই সিকোয়েন্সে এক্সিকিউট করার টাইমে যদি কোনো প্রসেসকে যদি এই সিকোয়েন্সে এক্সিকিউট করার টাইমে যদি রিসোর্সের লিমিটেশন যদি ফেস না করে,
মানে হচ্ছে গিয়ে ডেডলক সিনারিও অকার করে না, তাহলে এই সিকোয়েন্সটাই হচ্ছে গিয়ে ওই সিস্টেমের জন্য সেফ সিকোয়েন্স। তার মানে এই সিকোয়েন্সে যদি প্রসেসগুলো 4টা প্রসেসকে যদি এক্সিকিউট করা হয় এই 4টা প্রসেসে, তাহলে হচ্ছে গিয়ে কোনো সার্কুলার ওয়েটের ইস্যু হইতেছে না, তার মানে ডেডলক অ্যারাইজ করতেছে না, তার মানে এটা হচ্ছে গিয়ে ওই সিস্টেমের জন্য সেফ স্টেট। সো যদি যদি কোনো সেফ সিকোয়েন্স কোনো সিস্টেমে এক্সিস্ট করে, তাহলেই সেই সিস্টেমে একটা সেফ স্টেট আছে। ওকে, মানে ডেডলক অ্যারাইজ করবে না এই সিকোয়েন্সে এক্সিকিউট করলে, আদারওয়াইজ অন্য কোনো সিকোয়েন্সে করলে প্রসেসগুলোকে করতে পারে ডেডলক অ্যারাইজ। বুঝতে পারছেন সেফ সিকোয়েন্সটা কি আর সেফ স্টেটটা কি? ইয়েস অর নো? ইয়েস স্যার। ওকে, সো এখন সেফ স্টেট না থাকার মানে কিন্তু এটা না যে ডেডলক অ্যারাইজ করবে। সেফ স্টেট না থাকার মানে হচ্ছে গিয়ে ডেডলক থাকতেও পারে নাও থাকতে পারে। ওকে, এতটুকু মাথায় রাখেন, সেফ স্টেট না থাকলেই ডেডলক আছে এটা মনে করেন না। সো সিকোয়েন্সটা মনে করেন এই যে যেটা আমি বললাম যে সেফ সিকোয়েন্সটা কি, সো এইখানে একটা সেফ সিকোয়েন্সের একটা আরবিটারি এক্সাম্পল দেওয়া আছে। মনে করেন এই যে P1 থেকে Pn এই অর্ডারে এক্সিকিউট করলে ইজ সেফ ইফ ফর ইচ Pi the resources that Pi can still request can be satisfied by currently available resources plus resources held by Pj with j is less than I। তার মানে কি এখানে কি বলা হয়েছে, এইখানে বোঝানো হয়েছে এই যে P1 থেকে Pn পর্যন্ত এই অর্ডারে, এই অর্ডারটা সেফ সিকোয়েন্স তখনই হবে যখন হচ্ছে গিয়ে P1 এক্সিকিউট হচ্ছে। ওকে, সো P1 এক্সিকিউট হচ্ছে তখন যে অ্যাভেলেবল রিসোর্সের অ্যামাউন্টটা আছে P1 এক্সিকিউট হওয়ার টাইমে, P1 এক্সিকিউট হচ্ছে এমন টাইমে যদি P2 কে এই সিকোয়েন্স অনুযায়ী এক্সিকিউট করা হয়, সো P1 এক্সিকিউশন কমপ্লিট হওয়ার পরে কারেন্টলি অ্যাভেলেবল রিসোর্স আছে মনে করেন হচ্ছে গিয়ে 6টা। ওকে, মনে করেন লেটস সে P1 এর হচ্ছে গিয়ে এক্সিকিউশন কমপ্লিট করতে রিসোর্স লাগে হচ্ছে গিয়ে মানে P1 অ্যালোকেট করে রাখছে হচ্ছে গিয়ে 7টা, P2 এর হচ্ছে গিয়ে লাগবে হচ্ছে গিয়ে 10টা। ওকে, সো এই ক্ষেত্রে P2 তখনই এক্সিকিউট হইতে পারবে যখন হচ্ছে গিয়ে P1 টার্মিনেশনের পরে হচ্ছে গিয়ে ওর এই 7টা ছেড়ে দেওয়ার পরে এই অ্যাভেলেবলের সাথে এইটা অ্যাড হয়ে যেটা হবে সেটার নাম্বারটা হচ্ছে গিয়ে P1 এর ডিমান্ডের থেকে কম হয় যদি। ওকে, সো এখন মনে করেন অ্যাভেলেবল আছে 6টা, P1 অকুপাই করে রাখছে 7টা। সো P1 যদি এক্সিকিউশন কমপ্লিট করে তাহলে কি এই 7টা ছেড়ে দিবে না, তাহলে কি অ্যাভেলেবল সাথে এই 7টা অ্যাড হবে না, উইচ ইজ 13। সো P2 এর লাগবে কয়টা? 10টা, তাই না? সো সেই ক্ষেত্রে কি P2 এর ডিমান্ড কত? 10টা, আছে কয়টা? 13টা, তাহলে কি P2 কে কি অ্যাকোমোডেট করা যাবে না? এইটাই বেসিক্যালি এই লাইনে বোঝানো হয়েছে সেফ সিকোয়েন্সটা। এই অর্ডারে যদি সেফ সিকোয়েন্স হয় তাহলে এইটা অবশ্যই হবে তাহলে এই সিনারিও অবশ্যই স্যাটিসফাই করতে হবে যাতে হচ্ছে গিয়ে P2 এর যে ডিমান্ড, সেই ডিমান্ডের রিসোর্সের ডিমান্ড, সেই ডিমান্ডের অ্যামাউন্টটা যাতে অবশ্যই কারেন্টলি যেটা অ্যাভেলেবল আছে সেইটার সাথে P1 এর ডিঅ্যালোকেট করে দেওয়া রিসোর্সগুলার সাম আপ করলে যেটা হয় টোটাল অ্যাভেলেবল প্রসেস যেটা হয় রিসোর্সেস যেটা হয় সেটার থেকে যাতে P2 এর ডিমান্ডটা কম থাকে বা সমান থাকে। ওকে, সো এখন যদি P2 এর ডিমান্ড যদি 16 হইতো তাহলে কি P2 কি এক্সিকিউট করা যাইতো এই ক্ষেত্রে? ইয়েস অর নো? সেই না ক্ষেত্রে স্যার, সেফ সিকোয়েন্স সিমিলারলি ভাবে ভাইস ভার্সা চিন্তা করলে তো স্যার এরকমই। P2 মানে এর হচ্ছে টোটাল 13টা আছে, তো P2 অ্যালোকেট করে আছে 10টা যদি ছেড়ে দেয় তাহলে তো স্যার হচ্ছে ওটা এক্স্যাক্টলি, মানে ওই যে P2 এর নিডটা, রিসোর্সের নিডটা অবশ্যই ওই P1 এর ছেড়ে দেওয়ার পরে যে আপডেটেড যে অ্যাভেলেবলটা হয় টোটাল অ্যাভেলেবল ওটার থেকে সমান বা ছোট হইতে হবে। ওকে, সো এটাই হচ্ছে কি বেসিক্যালি হচ্ছে কি মানে সেফ সিকোয়েন্স এরিয়া। এখন যদি এই ক্ষেত্রে P2 এর না আসে তাহলে আরেকটা দিয়ে চেক করবে। সো সিকোয়েন্স বের করার ক্ষেত্রে বেসিক্যালি এটা করে, ওটা যখন অ্যালগরিদম পড়ানো হবে তখন বুঝতে পারবেন। ওকে, সো অত ডিসক্রিপশনে আর যাওয়ার কিছু নেই। সেফ স্টেটটা আর সেফ সিকোয়েন্সটা কি এটা বুঝতে পারছেন সবাই? সেফ স্টেটটার সেফ ইয়াটা কি বুঝতে পারছেন? এখন এই অর্ডারটা যে P1 P2 এভাবেই হবে এটা নেসেসারি না, এটা এই যে যেটা বললাম যে P3 P1 P4 P0 এই অর্ডারেও হইতে পারে এই সিকোয়েন্সটা। ওকে, সেটা চেক করে, র্যাপিডলি চেক করে, প্রত্যেক ফেজে চেক করে, প্রত্যেকবার নতুন অ্যাভেলেবল রিসোর্সেসের সাথে সিস্টেম চেক করে যে কারেন্টলি কোন প্রসেসটাকে অ্যাকোমোডেট করা যাবে। সো যেটাকে করতে পারে সেটাকে করে দেয়, মানে বেসিক্যালি ছোট যেটা পায় অ্যাভেলেবলের থেকে ছোট বা ইকুয়াল পায় সেটাকে অ্যাকোমোডেট করে। ওকে, সেফ স্টেট আর সেফ সিকোয়েন্স নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান?
Yes, sir. ওকে, সো এখন জাস্ট শেষ হবে। এখন দেখেন এখানে জাস্ট ফ্যাক্টটা বলা আছে, যখন সেফ স্টেট থাকে একটা সিস্টেমে তখন সিস্টেমে কোনো ডেডলক থাকে না। ওকে, আর যখন সিস্টেমটা আনসেফ স্টেটে থাকে তখন সেটাতে ডেডলক থাকতেও পারে, পসিবলি ডেডলক। সো উই ডোন্ট ইভেন নো যে ডেডলক আছে কিনা, সেইটাও ক্যালকুলেট করতে হয়। তার মানে কি এটার সাথে কোনো সিমিলারিটি পাইতেছেন প্রিভিয়াস কোনো কিছুর? প্রিভিয়াস কোনো কিছুর সিমিলারিটি পাচ্ছেন? একটু বলেন তো, পাওয়া উচিত। সাইকেল। এক্স্যাক্টলি, সাইকেল। রিসোর্স অ্যালোকেশন গ্রাফে কি সাইকেল থাকলে, সাইকেল না থাকলে ডেডলক নাই। তার মানে সাইকেল না থাকার মানে হচ্ছে, র্যাগের সাইকেল না থাকার মানে হচ্ছে গিয়ে ওইটা সেফ স্টেটে আছে। আর র্যাগে সাইকেল আছে মানে হচ্ছে কি ওটা আনসেফ স্টেটে আছে। আনসেফ স্টেটে থাকার মানে কি ডেডলক থাকতেও পারে, নাও থাকতে পারে, পসিবিলিটি অফ ডেডলক। সো সেফ স্টেটে কোনো সিস্টেম থাকলে সেই সিস্টেমে কোনো ডেডলক থাকে না। আনসেফ স্টেটে থাকলে সেটায় ডেডলক থাকার পসিবিলিটি আছে। টু অ্যাভয়েড ডেডলক অলওয়েজ এনশিওর দ্যাট সিস্টেম ইজ ইন সেফ স্টেট। সো সিস্টেমটা সেফ স্টেটে আছে কিনা এটা এনশিওর করা যায় কিভাবে? ওই যেই অ্যালগোরিদম আমরা অ্যাভয়েডেন্সের জন্য ইউজ করব, ওই অ্যালগোরিদম এটা বারবার চেক করে এনশিওর করে যে সিস্টেমে কোনো সেফ সিকোয়েন্স আছে কিনা। এমন কোনো সিকোয়েন্সে যদি প্রসেসগুলোকে এক্সিকিউট করা হয় যেই সিকোয়েন্সে এক্সিকিউট করলে সিস্টেমটাতে কোনো সার্কুলার ওয়েট থাকে না, তখন হচ্ছে গিয়ে সিস্টেমটা ইজ ইন সেফ স্টেট। ওকে, সো এই যে এখানে ডায়াগ্রামটা দেখেন, এই গ্রে পোর্শন হচ্ছে গিয়ে সিস্টেমটা সেফে আছে, তার মানে কি এখানে নো ডেডলক। আর আনসেফ স্টেটে ডেডলক থাকতেও পারে, নাও থাকতে পারে। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। সো কারো কোনো টপিকস নেই, কোনো কনফিউশন আছে আজকের? আজকে কোনো টপিক নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ইয়েস অর নো, কিছু একটা বলেন। স্যার আমার তো No, না। sir. ওকে, ওকে, সো দ্যাটস ইট ফর টুডে।